শুভরাত্রি। কেমন আছেন সবাই আপনারা? আপনাদের সবাইকে অনুরোধ করব, আজকের শুক্রবারের ক্রিয়েটিভ সবাই আপনার টাইমলাইনে গিয়ে শেয়ার করুন, তাহলে সবাই আপনার মেসেজটি পেয়ে আমাদের লাইভের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি আমাদের লাইভটি শেয়ার করার জন্য। আর যারা লাইভে আসবেন, আমি অনুরোধ করব যে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার চেষ্টা করবেন। আর যাদের ভালো লাগবে না তারা শুরুতেই অফ হয়ে যাবেন, কারণ আমরা যে প্রোগ্রাম করি যাদের ভালো লাগে, যারা প্রকৃত বিষয়গুলোকে জানতে চান, তাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম। আমাদের প্রোগ্রাম জেনে বুঝে জীবনে প্রয়োগ করে যারা উপকৃত হতে চান তাদের জন্য এই প্রোগ্রাম। সেই জন্য যাদের ভালো লাগবে না, আননেসেসারি সময় নষ্ট করে কি লাভ, তার চেয়ে আপনি অন্য কাজ করেন, তাহলে আপনার সময়ের অপচয় হবে না। আর আমাদের প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত হতে চান, আমি অনুরোধ করব ঠিক টাইমলি চলে আসবেন। ওই শেষের দিকে এসে সময় নেই, সময় পেলাম না, সেই জন্য আসতে দেরি হলো, তাহলে আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে কোনো লাভ নেই, কোনো উপকার হবে না। বরঞ্চ আপনি যে কাজে ব্যস্ত আছেন সেই কাজেই ব্যস্ত থাকেন। কারণ যে কাজ নিয়ে ব্যস্ত থাকে, যার যেটা প্রয়োজন। ধন্যবাদ সোহেল আরমান সাহেবকে। কারণ যার যেটা ভালো লাগে সেই কাজেই ব্যস্ত থাকা উচিত। আর আমরা চাই না যে সবাই আমাদের প্রোগ্রামে আসুন, হাজার হাজার মানুষ আমাদের প্রোগ্রামে আসুক, এটা আমরা চাই না। তার কারণ আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কোনো বাণিজ্যিক কর্মকাণ্ড নয়। আপনার পকেটের টাকা আমার পকেটে আনা আমাদের কোনো উদ্দেশ্য নয়। এটা সম্পূর্ণভাবে আমার ভালো লাগা, ভালোবাসা থেকে এই প্রোগ্রাম করে থাকি। আমাদের প্রোগ্রাম থেকে যদি একজন মানুষ উপকৃত হয়, আমিও তার উপকারের ভাগ হব, আমি সেটা মনে করি। তা সে যাই হোক, আমরা ধীরে ধীরে আমাদের নিয়মিত আয়োজন শুক্রবারের ক্রিয়েটিভের পক্ষ থেকে পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। দেখুন, আমি অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমাদের লাইভটি শেয়ার করার জন্য। এ পর্যন্ত মনে হয় 4 থেকে 5 জন শেয়ার করেছেন। এই শেয়ার করতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগে না, কোনো কষ্ট করতে হয় না। শুধু আপনার টাইম লাইনে গিয়ে, অর্থাৎ যেখানে আপনি এই লাইভ দেখছেন সেখানে যে একটা ক্লিক করলেই কিন্তু হয়ে যায়। আমি বারবার অনুরোধ করা সত্ত্বেও কিন্তু আপনারা সেই কাজটি করছেন না।
সেই কারণেই এই যে যারা জাদু খেলা দেখায় বা মেডিটেশন নিয়ে যারা ব্যবসা করে, তারা প্রথমে কি করে, তারা প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে ব্রেনটাকে ড্যামেজ করে দেয়, ব্রেনটাকে হ্যাক করে ফেলে। করার ফলে কি হয়, তখন যা বলে আপনারা সেই কাজটি করতে থাকেন। টাকা দিতে বলে টাকা দিতে থাকেন, টাকা দিতে না পারলেই তখন মন খারাপ হয়ে যায়, টাকা দিতে পারছি না, উপকার হবে কি হবে না, মানে আপনাদেরকে দুর্বল করে ফেলে, আপনাদেরকে হিপনোটাইজড করে ফেলে। তারপরে আপনাদেরকে যা করতে বলে আপনারা তাই করতে থাকেন। হিপনোটিস্টরা এই কাজ করে থাকে, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা এই কাজ করে থাকে। দেখেন, আমি আপনাদেরকে মেডিটেশনের একেবারে গোপন বিষয়গুলোকে আমি বলছি। আপনারা অনেকেই উপকৃত হচ্ছেন, আমি জানি, অনেকে প্র্যাকটিস করছেন, কিন্তু আমি এই যে প্রোগ্রামগুলোকে আপনাদেরকে শেয়ার করতে বলি, আপনারা এত রিকোয়েস্ট করার পরেও আপনারা শেয়ার করছেন না। তার ফলে কি হবে, একসময় আমিও ইন্টারেস্ট হারিয়ে ফেলব এবং দেখা যাবে যে আমি এই প্রোগ্রাম আর লাইভে করছি না। তখন আপনারাই এই ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা থেকে আপনারা বঞ্চিত হবেন। কারণ আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং যেভাবে আলোচনা করি এবং হাতে কলমে যেভাবে শিখিয়ে দেই, এইভাবে ফেসবুকে কেহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। ভাষা ভাষা আলোচনা করে, গভীরে যেতে পারে না, কারণ এই বিষয়গুলো একেবারে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, খুবই টেকনিক্যাল বিষয়। এগুলো নিয়ে পড়াশোনা না করলে, নিজের সাধনা না করলে এই বিষয়গুলো ধারণা করা যায় না। যে কোনো কাজে বোথ ওয়ে ট্রাফিক দরকার। আমি দেব, আপনারা রেসপন্স করবেন, আপনারা রেসপন্স করবেন, আমি দেব। এইভাবে যদি না করেন তাহলে কোনো কাজ ভালোভাবে হয় না। আমি যদি উৎসাহ হারিয়ে ফেলি, আমি যদি আনন্দ হারিয়ে ফেলি, তাহলে একদিন হয়তো আমি আর লাইভে আসবো না। তার কারণ আমার তো এটা বাণিজ্যের কোনো বিষয় এখানে জড়িত নেই। তারপরেও আমাদের প্রোগ্রামে যদি অনেক মানুষ আসে, তারা যদি দেখে, প্র্যাকটিস করে, উপকৃত যদি হয়, তাহলে আমি উপকৃত হব, আমাদেরও ভালো লাগবে। সেই জন্যই আপনাদেরকে বলি যে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করেন। আমি আপনাদেরকে নির্দেশ করি না, আমি আপনাদেরকে অনুরোধ করি শেয়ার করার জন্য। তা সে যাই হোক, আমরা আমাদের আলোচনায় ধীরে ধীরে প্রবেশ করব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা খুবই টেকনিক্যাল একটি বিষয়, খুব জটিল একটি বিষয়, কিন্তু মানব জীবনের জন্য সব থেকে প্রয়োজনীয় একটি বিষয়। কিন্তু বিষয়টি খুবই জটিল এবং খুবই টেকনিক্যাল একটি বিষয়। আমি চেষ্টা করব বিষয়টিকে খুব সহজভাবে বলার জন্য, এবং যতটুকু বলা যায় আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষের জীবনে যে অতীত স্মৃতিগুলো থাকে, এই অতীত স্মৃতিগুলো মানুষকে সবসময় তাড়িত করে বেড়ায়, ডিস্টার্ব করে বেড়ায়, অস্থিরতা তৈরি করে এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডে ডিস্টার্ব করে। এই অতীত স্মৃতির মধ্যে বিভিন্ন রকমের স্মৃতি থাকতে পারে, সাংসারিক থাকতে পারে, পারিবারিক থাকতে পারে, বৈবাহিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, চাকরি জীবনের সমস্যা থাকতে পারে। বিভিন্ন রকমের সমস্যার কারণে অতীত
তে স্মৃতি হয়ে থাকে। অর্থাৎ বর্তমানে যদি কোনো দুঃখজনক ঘটনা জীবনে ঘটে, তাহলে কিছুক্ষণের মধ্যেই সেটা স্মৃতিতে চলে যায়। সেজন্য মানুষের জীবনে স্মৃতি থাকে, মানুষের জীবনে স্বপ্ন থাকে, এবং মানুষের জীবনে মুহূর্ত থাকে। স্মৃতি, মুহূর্ত এবং স্বপ্ন। স্মৃতির সাথে অতীতের সম্পর্ক, মুহূর্তের সাথে বর্তমানের সম্পর্ক, এবং স্বপ্নের সাথে ভবিষ্যতের সম্পর্ক। প্রতি মুহূর্তেই আমাদের জীবনের ঘটনাগুলো স্মৃতি হয়ে যাচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, নিজের জীবনকে যদি একটু খেয়াল করে দেখি, তাহলে মানুষের জীবনে যত স্মৃতি আছে তার ভিতরে বেশিরভাগই স্মৃতি দুঃখজনক এবং কষ্টদায়ক। হয়তো অনেকে বলতে পারেন আমার জীবনে কোনো দুঃখজনক বা কষ্টদায়ক কোনো স্মৃতি নেই। হ্যাঁ, থাকতে পারে, আমি স্বীকার করি, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে এই দুঃখজনক কষ্টদায়ক স্মৃতি বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। এবং মানুষের জীবনে সুখদায়ক স্মৃতির চেয়ে দুঃখদায়ক কষ্টদায়ক স্মৃতি সব থেকে বেশি পীড়া দিয়ে থাকে। তার কারণ হচ্ছে স্মৃতির সাথে নেগেটিভ এনার্জির সম্পর্ক বেশি থাকে। নেগেটিভ এনার্জি প্রতি মুহূর্তে মানুষকে তাড়িত করে বেড়ায়। এই স্মৃতিকে তাড়ানোর জন্য পৃথিবীতে অনেক রকম মনস্তাত্ত্বিক কিছু পদ্ধতি আছে, কিছু মোটিভেশনাল কিছু কর্মকাণ্ড আছে, সেগুলো করতে বলা হয়। তাহলে ধীরে ধীরে আপনি স্মৃতি থেকে দূরে থাকতে পারবেন, স্মৃতি ভুলে থাকতে পারবেন। কিন্তু দেখা গেছে প্রকৃত অর্থে স্মৃতি ভুলে থাকা যায় না। তার কারণ স্মৃতি আপনার অবচেতন মনের যেখানে অবস্থান করছে সেই জায়গা থেকে আপনি যদি তুলে ফেলতে না পারেন, অর্থাৎ শিকড়কে যদি তুলে ফেলতে না পারেন, তাহলে ওই শিকড় থেকে আবার নূতন গাছ তৈরি হতে থাকবে। যদি মোটিভেশনাল ওয়ার্ক দিয়ে, কথাবার্তা দিয়ে, যদি জীবনের দুঃখবোধ, কষ্টবোধকে যদি উপড়ে ফেলা যেত, তাহলে এই বিষয়গুলো নিয়ে যে সমস্ত দেশে, পাশ্চাত্য দেশে আলাপ আলোচনা হয়, সেই দেশের মানুষ সব থেকে বেশি হ্যাপি হতো, সেই দেশের মানুষের জীবনে এই দুঃখ কষ্ট সব থেকে কম থাকত। কিন্তু দেখা গেছে যে পাশ্চাত্যের ভোগবাদী সমাজে, যেখানে মানুষের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, সামাজিক স্বাচ্ছন্দ্য, চাওয়ার আগেই সব জিনিস পাওয়া যায়, সেই দেশের মানুষই সবচেয়ে বেশি অস্থিরতায়, মানসিক দুশ্চিন্তায়, স্মৃতি ভ্রমতে ভুগতে থাকে। সে কারণে আজকের আপনার জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়কে নিয়ে আলোচনা করব। আপনি যদি সেই বিষয়টি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার ভিতরের রুট থেকে আপনার এই অতীতের স্মৃতিকে আপনি তুলে ফেলতে পারবেন। সেই রকম একটি প্রসেস, মাত্র একটি প্রসেস নিয়ে আমি আলোচনা করব।
অনেক প্রসেস আছে, অনেক সাইকোলজিক্যাল প্রসেস আছে, মোটিভেশনাল অনেক প্রসেস আছে। আমি সেগুলোতে যাব না। আমি টেকনিক্যাল একটি জটিল বিষয় আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। যারা এই সমস্যায় ভুগছেন তারা যদি বুঝে প্র্যাকটিস করতে পারেন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন। বা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে জায়গাগুলো বুঝতে পারেন না সেই জায়গাগুলো নিয়ে আমার সাথে কথা বলতে পারেন। কিন্তু আপনি লাইভ দেখবেন না, আমার মেসেঞ্জার বলবেন বিষয়টা আমার একটু বুঝিয়ে বলেন তো দেখি জীবনে উপকার হয় কিনা। এই ধরনের জিজ্ঞাসা বা প্রশ্ন করলে আমি কিন্তু উত্তর দেই না। আমাদের জীবনের মৌলিক বিষয় হচ্ছে এয়ার, বায়ু। কিছুদিন আগে মেসেঞ্জারে একজন প্রশ্ন করেছিলেন যে আপনার সব আলোচনার মধ্যে এই বায়ুকে নিয়ে আসেন, কেন বায়ুকে নিয়ে আসেন? এর খুব সহজ উত্তর হচ্ছে আপনার জীবনের সাথে যত সম্পৃক্ত বিষয় আছে, যেমন ধরুন খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কথা বলছেন, দেখছেন, শব্দ শুনছেন, বায়ু নিচ্ছেন, এই যে জীবনে যত কাজ করছেন তার মধ্যে আপনি যদি এই বায়ুকে আপনি বন্ধ করে রাখেন তাহলে কতক্ষণ আপনি এই অবস্থায় থাকতে পারবেন, কতক্ষণ আপনি জীবিত থাকবেন? আপনি যদি গান না শোনেন তাহলে আপনি কতক্ষণ আপনি জীবিত থাকবেন? আপনি যদি খাদ্য না খান কতক্ষণ জীবিত থাকবেন? আপনি যদি বায়ুকে ধারণ না করেন তাহলে কতক্ষণ জীবিত থাকবেন? সেইটা আপনি একবার চিন্তা করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন বায়ু আপনার জীবনে কতটা প্রয়োজনীয়। আমাদের জীবন ধারণের জন্য যতগুলো বিষয় আছে তার মধ্যে বায়ু হচ্ছে অন্যতম। এবং এই বায়ুকে আপনি যত বেশি আপনার ভিতরে, আপনার দেহের জগতে, আপনার মনের জগতে, আপনার চিন্তার জগতে যত বেশি বেশি করে প্লে করাতে পারবেন, অর্থাৎ এই বায়ুকে নিয়ে যত বেশি আপনার লাইফে প্লে করতে পারবেন, খেলতে পারবেন, বায়ু আপনার জীবনে তত বেশি কাজ করতে থাকবে আপনার জন্য। তার কারণ হচ্ছে বায়ু হচ্ছে আপনার জীবনী শক্তি। সেজন্যই বায়ুকে বলা হয় রূহ, বায়ুকে বলা হয় প্রাণ শক্তি, বায়ুকে বলা হয় প্রাণ বায়ু, অনেক নামে বায়ুকে ডাকা হয়। সব কিছুর মূলেই হচ্ছে বায়ু হচ্ছে জীবন। এই বায়ুকে যদি আপনি আপনার জীবনের এই স্মৃতিকে, অর্থাৎ যে স্মৃতিগুলো প্রতি মুহূর্তে আপনাকে তাড়িত করে বেড়াচ্ছে, কি ধরনের স্মৃতি সেটা আমার জানার দরকার নেই, যে স্মৃতিগুলো আপনাকে তাড়িত করে বেড়াচ্ছে সেই স্মৃতিগুলোকে কিভাবে এই বায়ু দ্বারা আপনি পরিশুদ্ধ করতে পারবেন, ক্লিন করতে পারবেন, তার একটি প্রসেস আপনাকে আজকের আমি বলবো। তার আগে বায়ু সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে। সেই ধারণা যদি না থাকে তাহলে আমি যে প্রক্রিয়াটি বলবো সেই প্রক্রিয়াটি
প্রয়োগ করতে ভুল হতে পারে, আর ভুল হলে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। সেজন্যই আমি বলে থাকি আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি এগুলো হচ্ছে জ্ঞানের বিষয়, অর্থাৎ আপনার জ্ঞান উন্নত হয়, জ্ঞান ইনরিচ হয়। কিন্তু এগুলোকে যদি আপনি সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে একজন দক্ষ ব্যক্তির সান্নিধ্যে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তা সে যাই হোক, এই যে এয়ার, যে ব্রিদিং, বায়ু চর্চা, বায়ু প্রবেশ, যার মাধ্যমে আমরা বেঁচে আছি, সারা দিনে 24 ঘন্টায় আমাদের দেহের ভিতরে 21,600 বার এই বায়ু প্রবাহিত হচ্ছে। এবং এই বায়ু আমার দেহের ভিতরে প্রবাহিত হচ্ছে, এই বায়ু আমার দেহকে, আমার মনকে, আমার চিন্তাকে, থ্যাংক ইউ রবিউল হক জুয়েল সাহেব, আমরা আজকে সারাদিন সাভারে বিরুলিয়াতে বেড়াতে গিয়েছিলাম। সকালে 9টায় গিয়েছিলাম, আমি 7টায় এসেছি। এসেই শাওয়ার নিয়ে তারপরে লাইভে প্রোগ্রামে চলে এসেছি। আমাদের সাথে আরো 2জন আমাদের ফাউন্ডেশনের মেম্বার ছিলেন, তাদেরকেও আমি লাইভে দেখতে পাচ্ছি। তা থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের অনুষ্ঠান সবার ভালো লাগে। তবে আমি ভেবেছিলাম যে আজকের অনুষ্ঠানে পার্টিসিপেন্ট অনেক বেশি হবে, তার কারণ আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি এই বিষয় নিয়ে আমাদের দেশের 99.99% মানুষ সমস্যায় ভোগে। আমার কাছে মেসেঞ্জারে যারা আলোচনা করতে চান বা প্রশ্ন করেন তাদের বেশিরভাগই এই সমস্যায় ভুগে থাকেন। সেজন্য আমি ভেবেছিলাম যে আজকে প্রচুর মানুষ হবে এখানে। এ থেকে প্রমাণিত হয় আমি লাইভে যে মেসেজ দেই এই মেসেজগুলো সবার কাছে পৌঁছায় না, বা আপনারা শেয়ার করেন না। তা আমি আগামী বিভিন্ন প্রোগ্রামে এখন থেকে খুব হালকা বিষয় নিয়ে আলোচনা করব। এই ধরনের একেবারে জীবনমুখী আলোচনা হয়তো আমি ধীরে ধীরে কমিয়ে দেব, কারণ আপনাদেরও ইন্টারেস্ট না পেলে তো আমারও ইন্টারেস্ট আসবে না। কারণ এত কঠিন বিষয়গুলোকে আমি সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করছি। ফেসবুকে এইসব বিষয় নিয়ে অনেকেই কথা বলেন, কিন্তু তার মধ্যে বেশিরভাগই কথা হচ্ছে যার কোনো ভিত্তি নাই, মন গড়া কথাবার্তা বলে থাকেন। আমি যে সমস্ত কথা বলি এগুলো মনস্তত্ত্ব, বিজ্ঞান, ধর্মীয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করি। আমার কথার মধ্যে যদি কোনো রকমের ভুল বা কোনো রকমের তথ্য বিভ্রাট থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি সেটা মাথা পেতে নেব। কারণ আমি প্রতি লেকচারের আগে এগুলো নিয়ে আমি পড়াশোনা করে, স্টাডি করে, আমি প্রস্তুতি নিয়ে এসে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলি, যেন কোনো ভুল বা কোনো মিসকনসেপশন বা কনফিউশন যেন তৈরি না হয়। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে মানুষ প্রতিদিন 21,600 বার সে শ্বাস প্রশ্বাস নেয়, এবং আমাদের এই দেহের ভিতরে, মনের ভিতরে এবং আমাদের চিন্তার জগতে প্রভাব বিস্তার করে। কিভাবে প্রভাব বিস্তার করে? আমাদের দেহের ভিতরে 5টি জিনিস সব সময় কার্যকর থাকে, যেটাকে বলে পঞ্চভূত বা 5 এলিমেন্টস। আমাদের দেহের ভিতরে সব সময় কার্যকর থাকে। সেটা কি? মাটি, পানি, আগুন, বাতাস এবং ইথার।
মাটি তত্ত্ব, পানি তত্ত্ব, আগুন তত্ত্ব এগুলো শোনেন, এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট কনসেপ্টটা থাকলে আপনার প্র্যাকটিস করতে সুবিধা হবে, সেই জন্য আমি বলছি। আর এগুলো সম্পর্কে যদি আরও জানতে চান, এগুলো আমরা কোর্সে আলোচনা করি, অথবা আমার অফিসে আসতে হবে, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, এগুলো নিয়ে তখন ডিটেলসে আলোচনা করা যাবে। স্বল্প সময় অত গভীরে যাওয়া সম্ভব নয়। আমাদের এই দেহের ভিতরে 5টি জিনিস আছে: মাটি, পানি, আগুন, বাতাস এবং ইথার। এই 5টি জিনিসকে বলে পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব অর্থাৎ মাটি, জল তত্ত্ব অর্থাৎ পানি, অগ্নিতত্ত্ব অর্থাৎ আগুন, বায়ু তত্ত্ব অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস নেই, এবং আকাশ তত্ত্ব অর্থাৎ ইথার, হ্যাঁ, ব্রহ্মাণ্ড। এই 4টা জিনিস আমাদের দেহের ভিতরে আছে। এটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই, বা কেন আছে সেটা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। এই 700 কোটি মানুষের বেশিরভাগই এটা স্বীকার করে, বিজ্ঞান স্বীকার করে, মনস্তত্ত্ব স্বীকার করে, আধ্যাত্মিকতায় স্বীকার করে, এমনকি প্রতিটি ধর্ম এটা স্বীকার করে। যারা স্বীকার করে না তারা মূর্খের জগতে বসবাস করে, বা পৃথিবীতে এই ধরনের কিছু মানুষ আছে তারা সত্যকে স্বীকার করে না। যেমন আমেরিকাতে এখনো কিছু লোক আছে তারা মনে করে পৃথিবী হলো চ্যাপ্টা, পৃথিবী গোল না, পৃথিবী হচ্ছে চ্যাপ্টা। এটা আমেরিকার কিছু মানুষ তারা এটা বিশ্বাস করে। তো এখন তারা কি বিশ্বাস করে ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যেটা প্রকৃত সত্য সেটা নিয়ে আমরা কথা বলি। আমাদের ভিতরে এই পঞ্চতত্ত্ব কাজ করে। এই বায়ু এই পঞ্চতত্ত্বের উপরে প্রভাব বিস্তার করে। এই প্রভাব বিস্তার করার ফলে আমাদের জীবন পরিচালিত হয়। কিভাবে এই পঞ্চতত্ত্ব আমাদের উপরে প্রভাব বিস্তার করে তার উপরে নির্ভর করে আপনি আপনার জীবনের যত কিছু প্রয়োজন আছে সব কিছুকে নিয়ন্ত্রণ করে এবং প্রভাব বিস্তার করে। কিভাবে করে? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। তাহলে আমাদেরকে জানতে হবে এই শ্বাস প্রশ্বাস কিরকম হয়। আমাদের এই দেহের ভিতরে, সম্পূর্ণ শরীরের ভিতরে এই শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয় 72,000 নাড়ির মাধ্যমে। নারী, এটা কিন্তু স্নায়ুতন্ত্র না। স্নায়ুতন্ত্র হচ্ছে অন্য জিনিস। স্নায়ুতন্ত্র হচ্ছে আপনার অনুভূতিকে নিয়ে কাজ করে স্নায়ুতন্ত্র। আর আমি বলছি নারীর কথা। এই নারী মানে হচ্ছে নারী জাতি, সেই নারী জাতি না। পুরুষ জাতি, সেই পুরুষ জাতি না। দেহের ভিতরে 72,000 নারী, ইংলিশে এটাকে বলে নাদিশ, NADIS, নাদিশ। 72,000 নারী আছে। এই নারীর ভিতর থেকে আপনার এই বায়ু প্রবাহিত হতে থাকে। এই 72,000 নারী কে কম্পাইল করতে করতে, অর্থাৎ কম্পাইল করা তো বোঝেনি, যে একটা বড় জিনিসকে তার গুরুত্ব অনুযায়ী ভাগ করে 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 ছোট জায়গায় নিয়ে আসা। সেইভাবে এই 72,000 নারীকে কম্পাইল করে ছোট জায়গায় আনা হয়েছে। কি? দেহের ভিতরে প্রধানত 3টি নারী কাজ করে। একটা হচ্ছে বাম নাসায়, একটা হচ্ছে ডান নাসায়, আর একটা হচ্ছে বলা হয় মধ্য নাসায়। কিন্তু মধ্য নাসা বলে আসলে কিছু নাই। নাসা দুটোই, বাম এবং ডান। এই দুটো নাসা দিয়ে শ্বাস প্রবাহিত হয়। কখন বাম নাসা দিয়ে, কখন ডান নাসা দিয়ে। খেয়াল করে শুনেন, 2 নাসা দিয়ে প্রবাহিত হয়। কখনো কখনো একই সাথে 2 নাসায় প্রবাহিত হয়। এই যখন 2 নাসায় প্রবাহিত হয়, অর্থাৎ যারা ফিজিক্স পড়েছেন তারা এটা ভালো করে বুঝবেন, যে দুটো শক্তি যখন 2 দিকে প্রবাহিত হয়
তখন কি হয়, সেন্ট্রালি আরেকটা শক্তি প্রবাহিত হয়। অর্থাৎ এক্স অ্যাক্সিসে যদি একটা শক্তি প্রবাহিত হয়, ওয়াই অ্যাক্সিসে যদি একটা শক্তি প্রবাহিত হয়, তাহলে এই দুই অ্যাক্সিসের মাঝামাঝি দিয়ে আরেকটা শক্তি প্রবাহিত হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেড। অর্থাৎ মাঝামাঝি দিয়ে যে শক্তিটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় জেড শক্তি। ঠিক তেমনি ভাবে বাম নাসিকায় প্রবাহিত হয়, ডান নাসিকায় প্রবাহিত হয়। যখন দুই নাসিকায় প্রবাহিত হয় তখন সেন্ট্রালি আরেকটা শক্তি অর্থাৎ আরেকটা বায়ু প্রবাহিত হতে থাকে, সেটাকে বলে সেন্ট্রাল ফোর্স। অর্থাৎ বাঁ নাকের বায়ু, ডান নাকের বায়ু, আরেকটা হচ্ছে মধ্য নালীর বায়ু। অর্থাৎ মেরুদণ্ডের বাঁ পাশ দিয়ে একটা বায়ু যেতে থাকে, ডান পাশ দিয়ে আরেকটা বায়ু যেতে থাকে, এবং যখন এই দুই বায়ু চলাচল করে তখন মধ্যবর্তী জায়গা থেকে আরেকটা বায়ু যেতে থাকে। এই তিনটা বায়ু আপনার দেহের মধ্যে পর্যায়ক্রমিকভাবে পরিচালিত হচ্ছে। খেয়াল করে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আমি যে কথাগুলো বলবো আপনারা কোথাও এই কথাগুলো এইভাবে সায়েন্টিফিক্যালি কোথাও এই ব্যাখ্যা পাবেন না। আপনি একটু খেয়াল করেন, এই যে তিনটা নাড়ির ভিতর দিয়ে যখন শ্বাস চলে, এই যখন ডান নাক দিয়ে যখন শ্বাস চলে তখন ওই যে পাঁচটা এলিমেন্টসের কথা বললাম তার মধ্যে চারটা এলিমেন্টস, মাটি, পানি, আগুন, বাতাস, এই চারটা এলিমেন্টসকে সে প্রভাবিত করে। আবার এই নাক দিয়ে যখন চলে তখন ওই মাটি, পানি, আগুন, বাতাস এই চারটা এলিমেন্টসকে প্রভাবিত করে। আর ঠিক মাঝামাঝি দিয়ে যখন বায়ুটা চলে তখন একটা এলিমেন্টসকে প্রভাবিত করে, সেটা হচ্ছে ইথার, অর্থাৎ আকাশ তত্ত্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড। অর্থাৎ এই ইন টোটালিটিকে ধারণ করে হচ্ছে আপনার এই মধ্য নারী। সাংস্কৃতিক ভাষায় এই তিনটা নারীকে বলে ইরা, পিঙ্গলা এবং সুষমা। বাংলায় বলে উত্তর নারী, দক্ষিণ নারী এবং মধ্য নারী। ক্লিয়ার? এই মধ্য নারীর সাথে কানেক্টেড হচ্ছে হলো ইথারের সাথে, আর বাদিকে কানেকশন হচ্ছে ওই চারটা নারীর সাথে, আবার এই নারীর সাথে ওই চারটা নারী। অর্থাৎ যখন এই নাকে শ্বাস হয় তখন ওই চারটা নারীকে সে প্রভাব বিস্তার করে, অর্থাৎ তাকে অ্যাক্টিভেট করে। আবার এই নাকে যখন শ্বাস প্রবাহিত হয় তখন ওই চারটা এলিমেন্টসকে সে প্রবাহিত হয়। যখন এই নাক থেকে এই নাকে যখন বায়ু ট্রান্সফার হয়, এই ট্রান্সফারের মধ্যবর্তী সময় আপনার এই মধ্য নাড়িতে তখন শ্বাস প্রবাহিত হয়। তখন সে কানেক্টেড থাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে, অর্থাৎ স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই দেখেন আধ্যাত্মিক জগতে ঢুকে গেলাম। যখন সে এই নারীর সাথে যখন বায়ু চলতে থাকে তখন সে ইথারের সাথে, ব্রহ্মাণ্ডের সাথে কানেক্টেড থাকে। আর ব্রহ্মাণ্ডটা কি? ব্রহ্মাণ্ডটা হচ্ছে অদৃশ্য জগৎ। অদৃশ্য জগৎ, সে অদৃশ্য জগতের সাথে কানেক্টেড থাকে। তার মানে হচ্ছে সে কার সাথে কানেক্টেড থাকে? স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে। অর্থাৎ যখন এই নারীতে যখন শ্বাস প্রবাহিত হয় তখন আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কাজ করার জন্য আপনার দেহ, আপনার মন, আপনার চিন্তা তখন তৈরি থাকে।
তাহলে এখন কখন এই নারী সুষুম্না জাগ্রত থাকে, কখন এই নারী জাগ্রত থাকে, এই নারী জাগ্রত থাকে, এটা যদি আমি জানি তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। এই টোটাল প্রক্রিয়াটা, অর্থাৎ এই নারী, এই নাকে এবং মধ্য নাকে, এই টোটাল শ্বাসের প্রক্রিয়াটা সারা দিনে 24 বার ঘটতে থাকে। অর্থাৎ এই সাইকেলটা, এই নাক থেকে এইখানে, এখান থেকে এইখানে, এই সাইকেলটা হতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে প্রতি ঘন্টায় 1 সাইকেল হয় এবং এইরকম 24টা সাইকেল সারাদিনে ঘটতে থাকে। তার মধ্যে নির্দিষ্ট কিছু কিছু সময় আছে, এই 1 ঘন্টার মধ্যে এই নাকে বায়ুতত্ত্ব, যখন বায়ুতত্ত্বের সাথে কানেক্টেড থাকে তখন হয়তো 12 সেকেন্ড থাকে। আমি উদাহরণ দিয়ে বলছি, আমি সঠিক টাইমটা বলছি না আপনার, কেন ওটা জানার দরকার নেই আপনার। যখন অগ্নিতত্ত্ব চলে তখন হয়তো ধরেন 5 সেকেন্ড সময়, এরকম সময় আপনার চলতে থাকে। যেটা খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে যখন এই মধ্য নাড়িতে শ্বাস চলে তখন মাত্র সময় নেয় 4 মিনিট। বাঁ নাড়িতে যখন শ্বাস চলে তখন সময় নেয় 56 মিনিট। অর্থাৎ ওই যে 4টা তত্ত্ব বললাম, ওই 4টা তত্ত্ব ইন টোটাল সময় নেয় 56 মিনিট। যখন এই নাকে শ্বাস চলে সময় নেয় 56 মিনিট, আর মধ্য নাড়িতে যখন শ্বাস চলে তখন সময় নেয় মাত্র 4 মিনিট। অর্থাৎ এই নাক দিয়ে 56 মিনিট পরে মধ্য নাড়িতে শ্বাস আসে, 4 মিনিট থাকে, তারপরে আবার শিফট হয়ে এই নাড়িতে আসে, 56 মিনিট থাকে। আবার কি হয়, আবার 4 মিনিট এখানে থাকে, তারপরে আবার 56 মিনিট। এইরকম সাইকেলে আপনার সারা দিন চলতে থাকে। বাঁ নাককে বলা হয়, আপনার সাংস্কৃতিক ভাষায় বলা হয়, বাঁ নাককে বলা হয় চন্দ্রনারী, ডান নাককে বলা হয় সূর্য নারী। আপনার জীবনের যত আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ কর্মকাণ্ড, ভবিষ্যৎ যত কর্মকাণ্ড, কর্ম পরিচালনা আপনি করেন যখন বাম নারী অ্যাক্টিভেট থাকে। কারণ এই বাম নারী অর্থাৎ চন্দ্র নারীর সাথে সম্পর্ক হচ্ছে মনের। আর আপনি ভবিষ্যৎ যত পরিকল্পনা করেন সেটা করেন কি দিয়ে? চিন্তা দিয়ে। আর চিন্তার সাথে সম্পর্ক কি এই দেহের না মনের? চিন্তার সাথে সম্পর্ক হচ্ছে মনের, আর মনের সাথে সম্পর্ক হচ্ছে হলো এই বাঁ নাকের। কারণ বাঁ নাকের সাথে হচ্ছে চন্দ্রের সম্পর্ক, আর চন্দ্রের সাথে হচ্ছে মনের সম্পর্ক। বাঁ নাকের সাথে হচ্ছে মাতৃজাতির সম্পর্ক। এই জন্যই মাতৃজাতির সাথে যত বেশি আপনি সম্পর্ক রাখবেন, আপনার মনের মধ্যে ইমোশন তত বেশি তৈরি হয়। আমি এখন সত্য কথা বললাম, এখন এইটা নিয়ে আবার আপনি অন্যভাবে চিন্তা করেন না। তাহলে দেখেন, এই বাঁ নাক হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাঁ নাকের সাথে ভবিষ্যতের সম্পর্ক, অর্থাৎ ওই যে দেখেন আমি সময়ে চলে আসলাম, বায়ুর সাথে সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত হচ্ছে দুশ্চিন্তা, বর্তমান হচ্ছে মুহূর্ত, ভবিষ্যৎ হচ্ছে আপনার কর্ম পরিকল্পনা। তাহলে ভবিষ্যতের সাথে কার সম্পর্ক? ভবিষ্যতের সাথে সম্পর্ক হচ্ছে আপনার মনের। মন হচ্ছে বাঁ নাক। ডান নাকের সাথে কার সম্পর্ক? ডান নাকের সাথে হচ্ছে অতীতের সম্পর্ক। অর্থাৎ অতীতের যত দুশ্চিন্তা, যত কষ্ট, যত কিছু আছে, সব কিছুর সাথে সম্পর্ক হচ্ছে হলো আপনার ডান নাকের। বাঁ নাকের সাথে চাঁদের সম্পর্ক, ডান নাকের সাথে সূর্যের সম্পর্ক, বাঁ নাকের সাথে চন্দ্রের সম্পর্ক, মানে ঠান্ডা, চন্দ্র তো ঠান্ডা, কুলের সম্পর্ক।
ডান নাকের সাথে হলো সূর্য, মানে গরমের সম্পর্ক, আগুনের সম্পর্ক। মধ্য নারীর সাথে কিসের সম্পর্ক? এটার সাথে অতীতে, এটার সাথে ভবিষ্যতের, এটার সাথে অতীতের, এটার সাথে কিসের সম্পর্ক? এইটার সাথে সম্পর্ক হচ্ছে বর্তমানের সম্পর্ক। তাহলে বায়ুর সাথে সময়ের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ইরা নারীর সাথে ভবিষ্যতের সম্পর্ক, পিঙ্গলা নারী অর্থাৎ সূর্য নারীর সাথে আপনার অতীতের সম্পর্ক, আর মধ্য নারীর সাথে কিসের সম্পর্ক? বর্তমানের সম্পর্ক। দেখেন, আমি কিন্তু আপনার মূল জায়গাতে চলে আসলাম। সেটা কি? আপনার জীবনের দুশ্চিন্তা, অস্থিরতা, তার সাথে কার সম্পর্ক? অতীতের সম্পর্ক। কারণ আপনার অতীত স্মৃতির মধ্যে এই বিষয়গুলো আছে। তাহলে অতীতকে, অতীত হচ্ছে আপনার ডান নাক, সূর্য নারী। তাহলে এই সূর্য নারীকে যদি আপনি অ্যাক্টিভেট করতে পারেন, সূর্য নারীকে যদি আপনি প্রয়োগ করার টেকনিক যদি আপনি জানেন, তাহলে আপনার অতীতকে আপনি কি করতে পারবেন? মুছে ফেলতে পারবেন। অতীতকে কিভাবে আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন সেটা আপনি করতে পারবেন যদি এই সূর্য নারীকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন, বা এর প্রসেস যদি জানতে পারেন যে কিভাবে এই স্মৃতিকে, অতীতকে এই নারী দ্বারা মুছে ফেলতে হয়। সেটাই আপনাকে আজকের আমি বলে দেব। ঠিক আছে? প্রসঙ্গগুলো যখন আসলো তখন আরো দু একটা কথা বলে টেকনিকটা আমি শেষ করব। তারপরে আপনাদের আলোচনা, আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন আমি চাইব। সেটা হচ্ছে, এটাও আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই, বা নাক দিয়ে, ডান নাক দিয়ে, মধ্য নাড়ি দিয়ে, যেখান থেকে আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি না কেন, আপনি যদি শুধু বায়ু নেন সারা দিন, আপনি খেয়াল করে শুনেন, সারা দিন যদি শুধু বায়ু নিতে থাকেন, তাহলে আপনি এই বায়ু দ্বারা উপকৃত হবেন মাত্র 1%। 1% উপকৃত হবে। যদি আপনি বায়ু দ্বারা শতভাগ উপকৃত হতে চান, তাহলে বায়ুর সাথে আপনাকে আপনার ইচ্ছাকে সংযুক্ত করতে হবে। বায়ুর সাথে যখনই আপনার ইচ্ছাকে সংযুক্ত করবেন, তখনই এই বায়ু বা এই প্রাণায়াম শতভাগ ফলাফল, রেজাল্ট দিতে থাকবে। দেখেন, আপনাকে একটা গোপন কথা আমি বলে দিলাম। শুধু যদি বায়ু আপনি সঠিকভাবে পরিচালিত করেন, তাহলে 1% আপনি বেনিফিটেড হবেন। আর বায়ুর সাথে আপনি যদি আপনার চিন্তা, আপনি যদি আপনার ইচ্ছাকে যুক্ত করে দেন, তাহলে শতভাগ বেনিফিট পাবেন। কিভাবে যুক্ত করবেন? শব্দ, আলো এবং সময়, এই তিনটা জিনিস দ্বারা যুক্ত করতে হয়। কিভাবে যুক্ত করতে হয় এত ডিটেলস এখানে আলোচনা করা সম্ভব নয়। আমরা ওগুলো কোর্সে এগুলো নিয়ে আলোচনা করি ডিটেলসে। এই তিনটা জিনিস দ্বারা আপনার কি করতে হবে? আপনার চিন্তাকে বা আপনার ইচ্ছাকে সংযুক্ত করে দিতে হবে। সেজন্যই পৃথিবীতে যত আধ্যাত্মিক সাধনা আছে, যত ধর্মে আধ্যাত্মিক সাধনা আছে, সব ধর্মে এই জিকিরকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে, এই জিকিরকে বলা হয়েছে, কি বলা হয়েছে? দমে দমে করো, শ্বাস প্রশ্বাসের সাথে করো। খালি জিকির করো বলা হয়নি। সারাদিন বসে বসে যদি আপনি জিকির করেন, কোনো কাজ হবে না।
জিকিরের সাথে শ্বাস প্রশ্বাসকে ওই সিঙ্ক্রোনাইজ করতে হবে, যেটা আমি বললাম বায়ুর সাথে আপনার চিন্তাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। জিকির করা মানে হচ্ছে একটা চিন্তা করা, কি স্রষ্টাকে স্মরণ করা, বায়ুর সাথে এইটাকে কি যুক্ত করে দিতে হবে। এখন এই যে আপনি চিন্তাকে যে যুক্ত করবেন, মানুষের জীবনে 3 রকমের চিন্তা আছে। দেখেন আমি গভীরে ডেপথে চলে যাচ্ছি। 3 রকমের চিন্তা আছে। রানা বাসার ভালো করে শোনো, আজকে লেকচার কাজে লাগবে। মানুষের ভিতরে 3 রকমের চিন্তা আছে। একটা হচ্ছে ভবিষ্যৎ চিন্তা, একটা হচ্ছে অতীত চিন্তা, আর একটা হচ্ছে বর্তমানের চিন্তা। ভবিষ্যৎ চিন্তা কি? আপনার জীবনের যত ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, হ্যাঁ, এইটা চাই, ওটা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, চাকরিতে প্রমোশন চাই, এই যে আমি নিজেকে সাজগোজ করতে চাই, হ্যাঁ, আমি টিচারি করতে চাই, লেকচার দিতে চাই, হ্যাঁ, ছাত্রদের কানমালা দিতে চাই, হ্যাঁ, ছাত্রদেরকে পড়াশোনা করাতে চাই, হ্যাঁ, আমি ভালো পলিটিশিয়ান হতে চাই, আমি ভালো আধ্যাত্মিক ছাত্র। এই যে মানুষের এই যে ভবিষ্যৎ যে চিন্তা, এই ভবিষ্যৎ চিন্তার জন্য তাহলে এই নাকের কোনটাকে ব্যবহার করতে হয়? বা নাককে। কারণ বা নাকের সাথে হচ্ছে ভবিষ্যৎ চিন্তার সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এখন থেকে আপনি আপনার জীবনে যত ভবিষ্যৎ চিন্তা করবেন, হ্যাঁ, আপনার যদি ভবিষ্যতে আপনার বিয়ে করার যদি ইচ্ছা থাকে, তাহলে যদি একটা হ্যাঁ আপনার মনের মতো যদি বিবাহিত জীবন চান, তাহলে কি করবেন? যখন চিন্তা করবেন তখন এই বাম নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত যদি হয়, তাহলে আপনার চিন্তা কি হবে? ভালো হবে, ফলাফল শুভ হবে। ডান নাকের সাথে কিসের সম্পর্ক? অতীতের সম্পর্ক। অর্থাৎ আপনার জীবনে অতীতে যত রকমের দুশ্চিন্তা, যত রকমের কষ্ট হয়েছে, সেগুলোকে মুছে ফেলানোর জন্য, সেগুলোকে তাড়ানোর জন্য কি করবেন? এই নাককে ব্যবহার করবেন, ডান নাককে। আর বর্তমানকে ব্যবহার করবেন। বর্তমান মানে কি? নাই জগৎ। বর্তমান মানে কি? শূন্য জগৎ। এই নারীর সাথে কার সম্পর্ক? আকাশের সম্পর্ক। আকাশ তত্ত্বে ইথারের সম্পর্ক। ইথার মানে কি? শূন্য, গোল, কিচ্ছু নাই, তার সম্পর্ক এইটা। অর্থাৎ যখন এই নারীর সাথে যখন আপনি কানেক্টেড থাকবেন, তখন ধর্ম কর্ম করবেন, আধ্যাত্মিক চর্চা করবেন। কতটুকু? ওই যে 4 মিনিট। ওই 4 মিনিট যখন আপনার সারা দিনের যখন ওই 1 ঘন্টার মধ্যে যখন ওই 4 মিনিট আসবে, ঠিক সেই সময় যদি আপনি ক্লিক করাতে পারেন, তখন যদি এই আধ্যাত্মিক চর্চা করতে শুরুটা যদি করতে পারেন, শুরু করতে হবে। শুধু 4 মিনিটে আপনি আধ্যাত্মিক চর্চা করবেন সেটা না, ওই সময় শুরু করতে হবে। যখনই এই নারীটা অ্যাক্টিভ হয়, ওই সময় শুরু করবেন। তারপরে আপনি যতক্ষণ কন্টিনিউ করেন, সারাদিন কন্টিনিউ করেন, 24 ঘন্টা করেন, 3 দিন 4 দিন করেন, আপনার এই নারী তখন অ্যাক্টিভেট থাকবে, ওই নারী তখন আপনার চলতে থাকবে। বুঝতে পেরেছেন? যখন এই নারী অ্যাক্টিভেট থাকবে, তখন আপনার ভবিষ্যৎ কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, কি করবেন, কিভাবে করবেন, মিটিং আপনি কিভাবে করবেন, সেইগুলোর আপনি চিন্তা করবেন, দেখবেন ফলাফল ভালো হবে। অতীতের বিষয়গুলোকে আপনি জীবন থেকে তাড়াবেন। খেয়াল করতে হবে কখন এই নারীতে, কখন আপনার ব্রিদিং হচ্ছে, শ্বাস হচ্ছে, তখন ওই কাজগুলো আপনি করবেন, আপনার জীবন থেকে মুছে ফেলানোর চেষ্টা করবেন। দেখবেন সেগুলো ধীরে ধীরে মুছে যাবে। আমি পুরো জিনিসটা আপনার ক্লিয়ার করে দিলাম। তাহলে আপনি এখন বুঝতে পারছেন যে আপনার অতীতের দুশ্চিন্তা, এগুলোকে তাড়াতে হলে কি করতে হবে? এই ডান নাককে অ্যাক্টিভেট করতে হবে। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, একেবারে খুলে ওপেনলি আমি বলে দিব। এখন খেয়াল করেন, এইটা হলো ভবিষ্যৎ নিয়ে, এইটা হচ্ছে
অতীত নিয়ে, আর এটা হচ্ছে বর্তমান নিয়ে। এইটা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার জাগতিক ভোগ বিলাস, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুর সাথে এটা সম্পর্ক। আর এটার সাথে তো অতীতের হেরে যাওয়া, আপনার জীবনে যত ব্যর্থতা আছে, হেরে যাওয়া, এগুলোকে পরিশুদ্ধ করা, জীবন থেকে বের করে নেওয়ার জন্য এটা। আর এই জিনিস যখন ঘটতে থাকে তখন আপনি কি করবেন? এই ধ্যান, জ্ঞান, জিকির, আধ্যাত্মিক চর্চা, ধর্ম চর্চা, আপনি যে ধর্মের হন সেই ধর্মের, আর মুসলমান হলে কোরআন তেলাওয়াত, নামাজ পড়া, এই কাজগুলো সব সময় আপনি এই নারীর থেকে এই নারীতে অবস্থানকালীন সময় করবেন। এই যে আমাদের ইসলাম ধর্মে যে 5 ওয়াক্ত যে নামাজের সময় 5টা ওয়াক্ত, ওই 5 ওয়াক্তে কিন্তু শ্বাসটা এইখানে চলে আসে। কারণ ওই যে চেঞ্জ হয়, সকালে অন্ধকার থেকে আলো, এই যে একটা চেঞ্জ হয়, তখনই ব্রিদিংও চেঞ্জ হয়। দুপুরবেলা, হ্যাঁ, দুপুর থেকে বিকাল এই যে চেস্ট হয়, তখনই এই নাক থেকে এই নাকে চেঞ্জ হয়, বা এই নাক থেকে এই নাকে চেঞ্জ হয়, ওই 4 মিনিটের জন্য চেঞ্জ হয়। রাতেও সন্ধ্যার সময় আপনার রাত থেকে দিন থেকে রাতে সন্ধ্যায় যে চেঞ্জ হয়, তখনও নাকে চেঞ্জ হয়, ওই জোয়ার ভাটার মতো। দেখেন না, জোয়ার আর ভাটার ঠিক মধ্যবর্তী একটা সময় থাকা, যখন একটা স্থিতিকাল আসে, এইটা হচ্ছে স্থিতিকাল। আপনার জীবনের স্থিতিকাল হচ্ছে এটা, ওই 4 মিনিট। এই 4 মিনিটকে যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার লাইফের সব কিছুই আপনার নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া ওই সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে আপনাকে কি করবে? ইনফর্ম করবেন। কিভাবে ইনফর্ম করবেন সেটা আমি জানি না, সেটা কোনো না কোনোভাবে আপনাকে ইনফর্ম করে জানাবেন, এইটা করো, এইটা করো না, এইটা তোমার জন্য ভালো, এইটা ভালো না। কোন সময় ওই 4 মিনিট আপনার 24 ঘন্টার মধ্যে এই 4 মিনিট আসে 12 বার, অর্থাৎ 4 12 48, 48 মিনিট আসে। আর বাকি 56 মিনিট আসে 24 বার। 56 ইন্টু 24 গুণ করেন, কত মিনিট হয় আপনি পেয়ে যাবেন। এই যখন এই সুসময় যখন হয়, তখন আপনি বর্তমানে থাকেন, নাই জগতে থাকেন, শূন্য জগতে থাকেন। এই জগতে আপনি যখন থাকবেন তখন কোনো ফিজিক্যাল ওয়ার্ক করবেন না, কোনো ফিজিক্যাল ওয়ার্ক করবেন না। আপনি যত ফিজিক্যাল ওয়ার্ক করবেন, সব ফিজিক্যাল ওয়ার্কের রেজাল্ট আসবে 0, আপনি ফেইলিয়ার হবেন। কারণ ওই সময়টা হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সাথে কানেকশনের সময়, ওই সময় ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করার সময় না। ওই সময় যদি আপনি অতীত নিয়ে চিন্তা করেন, আপনার ভিতরে আরো দুশ্চিন্তা, আরো অস্থিরতা, আরো টেনশন কি হবে? বৃদ্ধি পেতে থাকবে। আমি আপনাকে লিঙ্ক ধরাই দিচ্ছি, এই লিঙ্ক যদি আপনি বুঝে যান, ওই অঙ্কের ফর্মুলার মতো, আপনি ফর্মুলা যদি একবার বুঝে যান, তাহলে খালি কি বসাবেন, 1 2 বসাবেন আর অঙ্ক করবেন, রেজাল্ট বের হয়ে যাবে। আমি ফর্মুলাটা আপনাকে ধরিয়ে দিচ্ছি, লিঙ্কটা আপনাকে ধরিয়ে দিচ্ছি। তাহলে যখন এই নারীতে যদি আপনি যখন থাকবেন, ওই যে 4 মিনিট, 1 ঘন্টার মধ্যে যে 4 মিনিট, ওই সময়টা কখনো আপনার পাস্ট নিয়ে চিন্তা করবেন না। পাস্ট নিয়ে যদি চিন্তা করেন, তাহলে পাস্টের ওই দুশ্চিন্তাগুলো আরো বাড়তে থাকবে। আপনি যদি ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা করেন, তাহলে ভবিষ্যতের দুশ্চিন্তা বাড়তে থাকবে, অর্থাৎ ভবিষ্যৎ ফেইলিয়ারে চলে যাবে, কাজ হবে না। যখন এই নারীতে যখন আপনি চলবে, তখন আপনি কখনো গাড়ি ড্রাইভিং এ যাবেন না। গাড়ি ড্রাইভিং এ যদি যান, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন। বলবেন শ্বাস প্রশ্বাস অ্যাক্সিডেন্ট করাবে, ওইটা তো আল্লাহ করাবে। হ্যাঁ, ওই বায়ুর সাথে ওই স্রষ্টার সম্পর্ক আছে, ওই তিনি ওইটার মধ্য দিয়ে ঘটনা ঘটায়। যখন আপনার এই সেন্ট্রাল নারীতে যখন আপনার শ্বাস প্রশ্বাস চলবে, আপনি কখনো দূর যাত্রায় আপনি যাবেন না। তখন আপনি কোনো আগুন নিয়ে কাজ করবেন না। দেখেন না, আগুন নিয়ে কাজ করতে হঠাৎ আগুন ধরে যায়,
কেন আগুন ধরে যায়? কারণ তখন আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকেন না, তখন আপনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকেন, অন্য মনস্ক থাকেন, মনের জগতে তখন থাকেন না, তখন থাকেন আপনি কোথায়? ইথারে থাকেন, আকাশ তত্ত্বে থাকেন, শূন্য জগতে থাকেন। সেই জন্য ফিজিক্যাল ওয়ার্ল্ডের কাজ করলে আপনার ডিস্টার্ব হবে। তখন যদি ওই টাইমটায় 1 ঘন্টার মধ্যে ওই টাইমে আপনি যদি কোনো অফিসের ডিসিশন দেন, সেই ডিসিশন আপনার ভুল হবে, হবেই হবেই হবে। আপনাকে আমি একটা মূল জিনিস বললাম, এবার আমি আসি আমাদের মূল সমস্যাটা কিভাবে দূর করব। তাহলে আমরা আলোচনায় জেনে গেলাম যে আমাদের জীবনের স্মৃতিতে যত দুশ্চিন্তা আছে তার জন্য এই নাককে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করতে হবে? দুটো জিনিসকে ব্যবহার করতে হবে। একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসকে ব্যবহার করতে হবে, আর একটা হচ্ছে কি চিন্তাকে ব্যবহার করতে হবে। চিন্তাকে ব্যবহার করতে হবে, কারণ আমি কিন্তু আগেই বলেছি, বায়ু আপনি যদি অ্যাক্টিভেট করেন 1% রেজাল্ট হবে, বায়ুর সাথে যদি চিন্তাকে সংযুক্ত করেন 100% রেজাল্ট হবে। তাহলে এই নাক দিয়ে আপনার বায়ুকে পরিচালিত করতে হবে, অর্থাৎ অতীতে চলে যেতে হবে। তারপরে ওই স্মৃতিকে আপনাকে মুছতে হবে কি দিয়ে? চিন্তা দ্বারা। কি দ্বারা? শব্দ, আলো, সময় দ্বারা আপনার ওই স্মৃতিকে মুছে ফেলতে হবে। কিভাবে মুছতে হবে? আপনি দিনের কোনো একটা সময়, এই যে আমি সময় বললাম, এখন আপনাকে তো জানতে হবে যে কোন সময়টা এই বাম নাকটা আপনার অ্যাক্টিভেট থাকে। সেটা বোঝার উপায় হচ্ছে আপনি হাত দিলে এটা বুঝতে পারবেন। যখন এই নাক অ্যাক্টিভেট থাকে তখন আমি এখন যে কাজটি বলবো সেটা করবে। আর অ্যাক্টিভেট যদি না থাকে, অর্থাৎ আপনার বিকালে আপনি সময় পেলে তখন আপনি কাজটা করবেন, ধ্যান করবেন, কিন্তু তখন আপনার মধ্য নারীতে বা নারীতে চলছে, তাহলে কি করবেন? তখন নারীটা ট্রান্সফার করে নিতে হয়, বায়ুটাকে ট্রান্সফার করে নিতে হয়। কিভাবে ট্রান্সফার করতে হয় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি দেখলেন বা নাকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, আপনার ডান নাকে নিতে হবে। আপনি এই নাকটা কিছুক্ষণের জন্য চেপে ধরে রাখেন, তাহলে দেখবেন এই নাকে শ্বাস প্রবাহিত হচ্ছে, শুরু হয়ে যাবে প্রবাহিত হওয়া। আর যদি প্রবাহিত নর্মালি হতে থাকে তাহলে তার করার দরকার নেই। দেখেন, এত ক্লিয়ার করে, এত সোজা করে কেউ বলবে না। সাবরিনা সাউথি খুব সুন্দর একটা কথা বলছেন, এই জন্যই নামাজের সময় চুপচাপ থাকতে বলা হয়। আমাদের সাবরিনা সাউথি খুব সুন্দর সুন্দর লিঙ্ক তৈরি করেন। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এটা। খুব সুন্দর সুন্দর প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সে লিঙ্ক তৈরি করেন, এবং লিঙ্ক তৈরি করে আমাকে আবার জিজ্ঞাসা করেন এই যে লিঙ্কটা আমি এটা ঠিক আছে, আমি কিন্তু তাকে বলে দেই, কারণ এই জিনিসগুলো হচ্ছে আপনার আইকিউর ব্যাপার। আধ্যাত্মিক চর্চা বোকাদের জন্য নয়, আধ্যাত্মিক চর্চা মূর্খদের জন্য নয়, আধ্যাত্মিক চর্চা হচ্ছে জ্ঞানীদের জন্য। পৃথিবীতে কোনো মূর্খ লোক স্পিরিচুয়াল লিডার হতে পারেনি। মৌলানা রুমি, শামস তাবরিজি, গৌতম বুদ্ধ, আমাদের নবীজি, কেউ মূর্খ ছিলেন না। জ্ঞানী ছাড়া কখনো আধ্যাত্মিক সাধক হতে পারে না, পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। আর বর্তমান সময় যারা আধ্যাত্মিক চর্চার কথা বলে, এই ফেসবুকে দেখবেন কথা বলে, এরা বলে লেখাপড়া জানার দরকার নেই আধ্যাত্মিক সাধনার জন্য, অন্তর্জ্ঞান হইলেই হবে। অন্তর্জ্ঞান জাগ্রত করতে হলে আপনাকে জাগতিক জ্ঞানের দরকার আছে। অন্তর্জ্ঞান জাগ্রত করতে হলে আপনার জগৎ সংসারকে জানতে হবে। জগৎ সংসারকে যদি জানার দরকার না হতো তাহলে সৃষ্টিকর্তা আপনাকে এই জগতে পাঠাতেন না। আর জগতে পাঠালেও জগতের কাজকর্ম বন্ধ করে দিতেন, যেগুলো করার দরকার নেই। যারা বলে আধ্যাত্মিক জ্ঞানের জন্য জাগতিক জ্ঞানের দরকার নেই, তারা স্ট্রেট মূর্খ।
তাদের আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হলে আপনাকে জাগতিক জ্ঞান প্রথমে অর্জন করতে হবে। জাগতিক জ্ঞান অর্জন করতে 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 এক সময় আপনার ভিতরের জ্ঞান জাগ্রত হবে। আমি কি প্রসঙ্গে কথাটা আসলাম আমি ভুলে গেছি, আমাকে একটু লিঙ্ক ধরায় দেন প্লিজ, সময় চলে যাচ্ছে, প্লিজ একটু লিঙ্ক ধরিয়ে দেন কি প্রসঙ্গে আমি কথাটা বললাম। তো আমি ভুলে গেছি। তো যাই হোক, আমি শ্বাস নিচ্ছি, আপনার এই নাককে আমি ব্যবহার করব। আমাকে একটু লিঙ্কটা ধরিয়ে দেন না প্লিজ, তাহলে আমার বলতে সুবিধা হবে। আমি কি জানি আলোচনা করছিলাম। আচ্ছা, কেউ কোনো কোনো কথা বলছেন না, চুপচাপ। হ্যাঁ, ওই যে লিঙ্কটা বুঝতে হয়, কোন লিঙ্কের সাথে কোন লিঙ্কটা, কোন সময়ের সাথে কোনটা কাজ করতে হয় সেটা আপনাকে বুঝতে হবে। এখন যেটা আমি বলছিলাম যে এই নাকে শ্বাস প্রবাহিত হলে তো ভালো, আর না হলে কি করবেন, এটাকে চেপে ধরবেন, চেপে ধরে এই নাকে শ্বাস প্রবাহিত করবেন, তার সাথে চিন্তাটাকে যুক্ত করবেন। কি চিন্তা? আপনার জীবনের যে স্মৃতি আপনাকে ডিস্টার্ব করে সেই স্মৃতিটাকে চিন্তা করতে থাকবেন। কিভাবে চিন্তা করবেন? শ্বাস নিচ্ছেন, কিছু চিন্তা করবেন না। যখন শ্বাস ছাড়ছেন তখন মনে মনে ওই স্মৃতিকে আপনি চিন্তা করবেন আর ভাববেন আপনার ওই বিষয়টা আগুনে পুড়ে ছারখার হয়ে আপনার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। কারণ এই ডান নাক কানেক্টেড উইথ সান, সূর্য, আগুন, আগুনের সাথে সম্পর্ক, সূর্যের সাথে এটা সম্পর্ক, আর এটার সাথে চন্দ্রের সম্পর্ক, শুরুতে বলেছিলাম। তাহলে আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন আপনি চিন্তা করবেন কি অগ্নি আপনার এই নেগেটিভিটি, আপনার অস্থিরতা, আপনার দুশ্চিন্তাকে কি জ্বালিয়ে পুড়িয়ে এটাকে ছাই করে দিচ্ছে। কিভাবে ভাববেন? যখন শ্বাস ছাড়বেন তখন কল্পনা করবেন, কল্পনার আশ্রয় নেবেন, আপনি ভিজুয়ালাইজ করবেন, আপনি সেই অতীতে চলে যাবেন। অতীতে যখন সেই ঘটনাটা ঘটেছিল, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি আছেন বর্তমানে এই জায়গাতে আছেন, কিন্তু আপনি চলে যাবেন আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেই সময় আপনি কল্পনায় চলে যাবেন, গিয়ে ওই বিষয়টাকে আপনি খেয়াল করবেন এবং খেয়াল করবেন আপনার ডান নাক থেকে যে শ্বাস বের হচ্ছে, এটা বের হচ্ছে কি আগুন বের হচ্ছে, আলো বের হচ্ছে। যে আগুন, যে আলো আপনার এই দুশ্চিন্তাকে বার্ন করে, ছাই করে বের করে দিচ্ছে। খেয়াল করেন, শ্বাস নেয়ার সময় করবেন না। শ্বাস নেয়ার সময় তো আপনি যদি করেন তাহলে তো দুশ্চিন্তাকে আপনি ধারণ করছেন। নেয়ার সময় করবেন না। ছাড়া, ছাড়া মানে ত্যাগ করা। শ্বাসের দুটো দিক আছে, একটা নেয়া, একটা ছাড়া। নেয়া মানে আছি, ছাড়া মানে নাই। এখানে যারা সনাতন ধর্মের আছেন তারা এই জিনিসটা বুঝবেন, তারা এই প্র্যাকটিস, যারা আধ্যাত্মিক সাধনা করে তারা জানেন, তাদের ধর্মে বলে সো হাম, সো মানে আছি, আছি, হাম মানে নাই। আছি মানে কি? ধারণ করলাম। নাই মানে কি? ত্যাগ করলাম। আমাদের ধর্মেও আছে, যারা জিকির করেন, যখন শ্বাস ছাড়েন লা ইলাহা, শ্বাস যখন নেন ইল্লাল্লাহ, মানে লা ইলাহা মানে নাই, নিচ্ছি ইলাহা, ইলাহ। এইটা খুব ইম্পর্টেন্ট জিকির। যারা জিকির করেন এই জিকিরটা করবেন। সব ধর্মে এইটা আছে আপনার, এই যে সনাতন ধর্মেও আছে, আমি
বললাম, আমাদের ইসলাম ধর্মেও আছে, আমি সেটা বললাম। তাহলে নেওয়ার সময় আপনি এটা করবেন না, করবেন কখন? ছাড়ার সময়। তার কারণ আপনার স্মৃতিগুলোকে আপনি জীবন থেকে বের করে দিতে চান। ক্লিয়ার? এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। যখন দেখবেন ডান নাসিকায় শ্বাস প্রবাহিত হচ্ছে তখন, আর যদি ডান নাসিকায় প্রবাহিত না হয় তাহলে নাক এইটাকে চেপে ধরে আপনি যা বললাম সেইটা করতে থাকবেন। কিছু করতে করতে দেখবেন এই নাক দিয়ে শ্বাস প্রবাহিত চলছে, তখন ছেড়ে দিয়ে আপনি চোখ বন্ধ করে আপনি ধ্যানস্থ অবস্থায় আপনি এই প্র্যাকটিস করেন, তাহলে আরো বেশি উপকৃত হবে। ধ্যানের জগতে গিয়ে চেপে ধরে এরকম কয়েকবার একটু প্র্যাকটিস করলেই দেখবেন ওই শ্বাস ট্রান্সফার হয়ে এই নাকে চলে আসে। তাহলে আপনার জীবনের দুশ্চিন্তা যত ত্যাগ করতে চান, তাহলে কি করবেন? শ্বাস ছাড়ার সময় এবারে আপনাদের উপরে একটু টিপস দিয়ে দিই, আর একটু টিপস দিয়ে দিই। সেইটা কি? সেইটা হচ্ছে আপনি আপনার জাগতিক উন্নতি চান, হ্যাঁ, পড়াশোনায় ভালো করতে চান, পরীক্ষায় রেজাল্ট ভালো করতে চান, চাকরিতে প্রমোশন চান, মিটিংয়ে আপনি ভালো বক্তা হতে চান, সুন্দর মিটিং করতে চান, খুব ভালো ভালো ডিসিশন, প্রপার ডিসিশন দিতে চান, সেক্ষেত্রে কোন নাক ব্যবহার করবেন? ডান নাক? নো, বা নাক। তো বা নাক যখন ব্যবহার করবেন তখন কি করবেন? আপনার ভবিষ্যতের সবকিছু আপনি কি করতে চান, অ্যাচিভ করতে চান, তাহলে সব কাজ করবেন শ্বাস নেওয়ার সময়। যখন এই নাকে শ্বাস হবে তখন করবেন, এই নাক বন্ধ করে শ্বাস টেনে নেবেন। আর চিন্তা করবেন, কি চিন্তা করবেন? আপনি মিটিং করছেন, সেখানে বক্তৃতা দিচ্ছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছেন, হ্যাঁ, এইটা চাপ দিয়ে করবেন। যখন শ্বাস ছাড়বেন তখন করবেন না। এই দেখেন, এই নাকের ব্যবহার আর এই নাকের ব্যবহার দেখেন কতটা ডিফারেন্স। এই কথা কেউ আপনাকে এগুলো বোঝাবে না। এগুলো যদি কোনো গুরুর কাছে যদি যান, মিনিমাম 20 বছর, 20 বছর তার সেবা দাসী হইতে হবে বা সেবা দাস হতে হবে, কারণ এই জিনিস কেউ শিখায় না। আমি শিখাচ্ছি, আমার নির্দেশ আছে, ইনস্ট্রাকশন আছে, সেই জন্য আমি শিখাচ্ছি। যাই হোক, তারপরেও যতটুকু বলার ততটুকু বলছি। আমি আপনাকে 10% বলছি, আরো 90% আছে, সেগুলো এইভাবে আলোচনা করে বলা যায় না। সেগুলো মজলিসে বসলে, এক জায়গায় বসলে তখন এগুলো আলোচনা করা যায়। আমি চেষ্টা করব মজলিস তৈরি করার জন্য, মজলিসে বসার জন্য। আমি যখন শুরু করব এই প্রোগ্রাম, হয়তো শর্টলি আমি প্রোগ্রাম শুরু করব, তাহলে আপনি জেনে গেলেন যে বা নাকের ব্যবহার কিভাবে, ডান নাকের ব্যবহার কিভাবে। এইবার আসেন এই নাক। যখন এই নাকে আপনি ব্যবহার করবেন তখন শ্বাস নেয়ার সময় তাকে স্মরণ করবেন, শ্বাস ছাড়ার সময় তাকে স্মরণ করবেন। তার কারণ শ্বাস যখন নিচ্ছেন তখনও সে আপনার সাথে আছেন, শ্বাস যখন ছাড়ছেন মানে আপনি নাই হয়ে যাচ্ছেন, মানে আপনি মারা যাচ্ছেন। শ্বাস নেওয়া মানে আমি বেঁচে আছি, শ্বাস ছাড়া মানে আমি মরে যাচ্ছি, আমি মৃত্যুপথ যাত্রী। তো শ্বাস যখন নিচ্ছেন তখনও স্রষ্টা আছেন, শ্বাস যখন ত্যাগ করছেন তখনও স্রষ্টা আছেন। বুঝলেন? এর চেয়ে আর আমি ক্লিয়ার করে আর আমি বলতে পারবো না, এর চেয়ে ক্লিয়ার করে বলা সম্ভব না। আপনি ওই মধ্য নারীতে চড়া কোনো মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওরে যদি হসপিটালে নিয়ে তখন তার ব্রিদিং যদি টেস্ট করেন, দেখবেন ধরা পড়বে যে তার ব্রিদিং এই নাকেও ছিল না, এই নাকেও ছিল না, তার মানে কি সেন্ট্রাল নাকে। এইটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার কখনো 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 যখন মধ্য নারীতে শ্বাস চলে, অর্থাৎ দুই নারীতে যখন শ্বাস চলে, হাত দিলেই বোঝা যায় না, তখন কোনো জাগতিক কাজ করবেন না, কোনো জাগতিক কাজ করবেন না। ইভেন আপনি একটা চাকুনিও হাত এই কিছু কাটবেন না, তাহলে দেখবেন হঠাৎ আপনার আঙুল কেটে যাবে। সে কখনো জাগতিক কাজ পছন্দ করে না, কখনো পছন্দ করে না। এই নারীতে যখন বায়ু চলে তখন সে চায়
আপনি সারাক্ষণ স্রষ্টাকে স্মরণ করেন। এটা হলো স্রষ্টার জগৎ, মানে বর্তমান। এটা হচ্ছে অতীত, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা হচ্ছে কি বর্তমান। বর্তমান সে সবসময় চায় তাকে ডাকে, তাকে ডাকে, তাকে ডাকে। কোন অবস্থায়? শ্বাস ছাড়বে যখন তখনও, শ্বাস নেবে যখন তখন। আমি আশা করি বিষয়টা বুঝেছেন, এবং আমি অনেক আপনার খুব ডেপথের, অনেক গভীর কথাগুলো আমি খুব সহজভাবে আমি উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করি আপনারা এনজয় করেছেন। এই জন্যই শুধু হাত কেটে যায় না, আপনি যখন এই অবস্থায় থাকবেন তখন আপনার সন্তানকেও নিষেধ করবেন কোনো কাজ করতে, কারণ মার সাথে সন্তানের একটা ইন্টারলিঙ্ক আছে। এবারে আমি সময় দিচ্ছি এই বিষয়ে, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, তবে কোনো ফালতু প্রশ্ন করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি। সাবজেক্টের উপরে প্রয়োজনীয় প্রশ্ন। আমাকে অনেকে বিভিন্ন সমস্যার কথা বলেন। আজকের যে আলোচনা করলাম, এখান থেকে আপনি আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে বের করতে পারবেন। আর খুঁজতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনি নিজে না বোঝেন, তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবেন। যে কেউ নক করতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি বলে দেব। কিন্তু অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না, যে ভাই আপনি সেদিন যে লেকচারটা দিলেন এটা আমার একটু বুঝায় বলেন তো, দিলে আমি খুব উপকৃত হব, আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার ধন্যবাদ পাওয়ার জন্য আমি এই জিনিস আপনাকে শেখাচ্ছি না বা বলছি না, আমি এই জিনিস বলছি আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছ থেকে ধন্যবাদ। আপনি দিলেও আমাকে ধন্যবাদ কিছু আসা যায় না, না দিলেও আমাকে ধন্যবাদ না দিলেও কিছু আসা যায় না। কারণ আমার ফেসবুকে অনেকে দেখেন না উল্টো পাল্টা কথা বলে, তাতে আমার কিচ্ছুই আসা যায় না। কারণ আমি যা বলি সত্যটা বলি। আমি এখানে মেডিটেশন বেচতে বসিনি, বা ট্যাবলেট বেচতে বসিনি, বা ধর্মকে আমি এখানে বিক্রি করতে বসিনি। আমি সত্যকে বলতে বসেছি, যে সত্যকে ধারণ করে আপনি নিজে উপকৃত হতে পারেন, এবং আপনি উপকৃত হলে আমি অবশ্যই অবশ্যই উপকৃত হব। এখানে প্রশ্ন এসছে 4 মিনিটের ব্যাপারটা বুঝি না। 4 মিনিটটা হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে, কোন 1 ঘন্টার মধ্যে কোনো 4 মিনিট আছে, যে 4 মিনিট আপনি তখন বর্তমানে থাকেন, মানে তখন সুষমা নারী, সেন্ট্রাল নারীটা তখন অ্যাক্টিভেট থাকে। অর্থাৎ ওই নারীর মধ্য দিয়ে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ মেরুদণ্ডের ঠিক মাঝামাঝি জায়গা থেকে শ্বাস প্রশ্বাসটা তখন চলাচল করতে থাকে। সেই অবস্থাটা 4 মিনিট কন্টিনিউ করে। অনেকে এটা দীর্ঘ সময় করতে পারে, কারো 2 দিন 3 দিনও করতে পারে। অর্থাৎ ওই 4 মিনিটের সময় সে হয়তো ধ্যানে বসলো, ওই ধ্যানে বসে সে হয়তো একেবারে ডিপ লেভেলে চলে গেল। ডিপ লেভেলে যে সে তখন 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 3 দিন 4 দিনও সে থাকতে পারে। এইটাই বলেছি। কিন্তু শুরুটা করতে হবে ঠিক ওই 4 মিনিটের সময়, অর্থাৎ যখন ওই সময়টা যখন আসে। হ্যাঁ, 4 মিনিটেরও বেশি থাকতে পারে, আমি তো বলেছি 4 মিনিট থাকে, অনেক সময় 4 মিনিটের বেশি থাকে, অনেকের ক্ষেত্রে এটা 2 দিন 3 দিনও থাকতে পারে। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এরকম থাকে, তাহলে তাকে খুব কেয়ারফুল হতে হবে, বা সাথে সাথে ব্রিদিংটাকে চেঞ্জ করে দিতে হবে। কারণ ওই অবস্থায় আপনি কোনো জাগতিক কাজ করা যাবে না। অর্থাৎ বাম নাক বা ডান নাক, এই বাম নাক আর ডান নাক এই দুটো কাজই হচ্ছে জাগতিক কাজ, আর সেন্ট্রাল নারীর কাজ হচ্ছে আধ্যাত্মিক কাজ। যখন সেন্ট্রাল নারী অ্যাক্টিভেট থাকবে, তখন বাম এবং ডানের কোনো কাজ করা যাবে না, একেবারে স্টপ রাখতে হবে। অর্থাৎ ওই 4 মিনিট সময়টাকে পার করে দিয়ে আবার কাজ করতে হবে। এই 4 মিনিটটা বোঝা খুব কঠিন, এটা কখন ঘটছে খুব কঠিন। তবে ওই হাত দিলে বোঝা যায় এটা।
কারণ দুই নাড়িতে শ্বাস, বা এরকম এই নাক চাপ দিলেন দেখবেন এই নাকে শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে, আবার এই নাক চাপ দিলেন দেখবেন এই নাক শ্বাস প্রশ্বাস ঠিক মতো হচ্ছে। তার মানে এই দুই নাকে আপনার শ্বাস প্রশ্বাস হচ্ছে। এর অর্থই হচ্ছে যে আপনার এই সেন্ট্রাল লাইনটা, এটাকে মেরিডিয়ানও বলে, এই সেন্ট্রাল লাইনটা অ্যাক্টিভেট আছে। আবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি মেডিটেটিভ লেভেলে বা ধ্যানের জগতে যাব, তখন এইটাকে কিভাবে অ্যাক্টিভেট করব। এইটাকে অ্যাক্টিভেট করার প্রাণায়াম আছে, খুব সহজ প্রাণায়াম আছে, ওইটা করলে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। সেটা যেহেতু আজকে আলোচনার বিষয় না, সেজন্য ওইটা নিয়ে আলোচনা করব না। এইখানে প্রশ্ন এসছে, সেন্ট্রালি শ্বাস চলছে সেটা কিভাবে বলবো? আমার সব সময় শ্বাস প্রশ্বাস খেয়াল করে চলি না, ওই সময় কি শারীরিক কোনো সিগন্যাল পাওয়া যায় নাক হাত দিয়ে দেখা ছাড়া? হ্যাঁ, অনেক সিগন্যাল আছে, অনেকভাবেই দেখা যায়, কিন্তু সেগুলো অনেক কঠিন ব্যাপার, সেটা আপনি পারবেন না। কারণ সেগুলো করতে গেলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক বিষয় আছে সেগুলো। আপনি যেহেতু জাগতিক মানুষ, জাগতিক কাজকর্ম করেন, সংসার ধর্ম করেন, ওইগুলো আপনাকে বললে আপনি ওগুলো করতে পারবেন না। তখন বলবেন আমার তো সময় নাই, কখন করব, কত ব্যস্ত থাকি আমি। সেই জন্য ইজিয়েস্ট ওয়েটা বললাম আপনাকে, যে হাত দিয়ে ওটা বুঝে নেবেন। স্যার, প্র্যাকটিস কি দিনের যে কোনো সময় করা যাবে? এটা একটা ভালো প্রশ্ন, আপনার ভালো প্রশ্ন। সেটা হচ্ছে, এটা সবচেয়ে বেস্ট হয় সকালবেলা যখন আপনি ঘুম থেকে ওঠেন, তখন আপনার শ্বাসটা দেখে নিলেন, যে নাকে শ্বাস হয় আপনি কাজ করলেন, এটা হলো বেস্ট টাইম। কারণ এই ডান নাকের জন্য আবার এই 7 দিনের 3টা দিন আছে বেস্ট, আবার বাম নাকের জন্য 4টা দিন আছে বেস্ট। ওই দিনের সাথে এই নাকের শ্বাস মিলিয়ে যদি আপনি আপনার জীবনের কাজ করেন, তাহলে আরো বেটার রেজাল্ট আসবে। কি বুঝতে পেরেছেন? শ্বাস, দিন, তত্ত্ব, এই 3টা যদি মিলে যদি কাজ করেন, তাহলে হবে বুমেরাং। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠি তখন খেয়াল করতে হয় যে আমার কোন নাকে শ্বাস হচ্ছে, সেইভাবে কাজ করতে হয়। এখানে আরেকটা প্রশ্ন এসছে, স্যার প্রত্যেকটা লাইভ খুব ভালো লাগে, আমরা অনেক কিছু জেনেছি, শিখছি, কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে পারছি না, কোনটার পরে কোনটা করব, একটু যদি লিস্ট করে দিতেন তাহলে অনেক উপকার হতো। আমি লিস্ট করে দেবো কেন? আপনি যে সমস্ত লেকচার হয়েছে এগুলোকে আপনার লিস্ট তৈরি করেন, লিস্ট তৈরি করে আমার সাথে আসেন, আমরা বসে আলোচনা করে ঠিক করি। আমি যদি সব করে দেই তাহলে কেমন করে হবে? আমি তো এখানে স্কুল বা পাঠশালা খুলে বসি না। আপনি এখানে আসলেন, ক্লাস করলেন, আমাকে টাকা পয়সা দিলেন, আমি যেটুকু দিচ্ছি আমার সময় ব্যয় করে, আমি তো ভলেন্টারি দিচ্ছি। এখন আমি যদি লিখে যদি দেই, তারপরে আপনি বলবেন এবার আমাকে মুখস্থ করায় দেন, কিভাবে আমি এটা মুখস্থ করব? আমি তো ওই অন্যদের মতো বলি না যে আমি যা বললাম এরপরে বাকিটুকু শিখতে হলে আমার কাছে এসে শিখতে হবে। আমার কাছে শিখতে হলে আমার প্রোগ্রামে এসে আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে আমাদের কিছু ফর্মালিটিস আছে সেইগুলো কমপ্লিট করে তারপরে আমার কাছে আসতে হবে। আমি তো এই ধরনের কথা কখনো বলি না, বলি না। তা সো আপনার যদি ইচ্ছা থাকে আপনি লিস্ট করেন, লিস্ট করে এসে আপনি আমার সাথে কথা বলেন, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই আপনাকে লিস্ট করে দেয়া। আপনি নিশ্চয়ই সিরিয়াসলি শোনেন না, সিরিয়াসলি শুনলে আপনি তাহলে বিষয়গুলো বুঝতে পারতেন। কারণ আমাদের এখানে অনেকেই সিরিয়াসলি শোনেন এবং বিষয়গুলোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করার চেষ্টা করেন। যেমন আজকে যে লেকচারটা দিচ্ছি, এই লেকচারটা একটা স্বয়ং সম্পূর্ণ লেকচার। আমি প্রতিটা লেকচার দেই স্বয়ং সম্পূর্ণ লেকচার, অর্থাৎ এই একটা লেকচার ফলো করলেই আপনি জীবনের অনেক কিছু করতে পারবেন। শুধুমাত্র প্রাণায়াম যেটা, সেটা আমি একটা লেকচার করেছিলাম, 5টা না 6টা প্রাণায়ামকে দিয়ে আমি একটা সিরিজ করে বলেছিলাম যে এটার পরে এটা করবেন, এটা পরে এটা করবেন। এছাড়া আমি এ পর্যন্ত 76টা, আজকেটা ধরে 76টা আমি লেকচার দিয়েছি লাইভে। তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, কোনটার সাথে কোনোটার লিঙ্ক নাই। তবে আপনি জানার জন্য যদি সবগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি আপনার প্র্যাকটিস ভালো হবে। স্যার দিনগুলি কি কষ্ট করে বলবেন? আমি কোনোদিন আলোচনা ক্ষেত্রে যদি বের হয়ে আসে, আলোচনা প্রসঙ্গে আমি বলবো সেই দিনগুলো,
সেটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করতে পারি হয়তো। তত্ত্ব, দিন, সময়, তারপরে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এগুলোর সাথে একটা লিঙ্ক আছে। যেমন যেমন ধরেন আজকে যে আলোচনা করলাম এটার সাথে কিন্তু শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের লিঙ্ক আছে। যেমন ধরেন আপনি বাম নাসিকার কাজগুলো যখন করবেন, এটা কি অ্যাচিভ করতে চান, অর্জন করতে চান, তাহলে এগুলো কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে করা ভালো। কারণ শুক্লপক্ষ মানে আশা, জোয়ার হওয়া, ধারণ করা, আলোকিত করা, চন্দ্র আলোকিত করে। আর কৃষ্ণপক্ষ মানে অন্ধকার, মানে ত্যাগ করা। ওই তখন কোনটা, ডান নাকের কাজগুলো ভালো। ডান নাকের কাজ মানে হচ্ছে এই যে জীবন থেকে সবকিছু ত্যাগ করতে চান। হ্যাঁ, আপনার শরীরে ব্যথা, এই ব্যথাকে ত্যাগ করতে চান, তাহলে এটা কখন করবেন? এটা কৃষ্ণপক্ষে করবেন, ডান নাসিকায় করবেন, ব্যথা কমতে থাকবে। আপনি যে ডান নাসিকা করেন, ডান নাসিকা মানে হচ্ছে অর্জন করা, ওই সময় যদি করেন তাহলে ব্যথা যদি পায়ে থাকে ওইটা সর্ব অঙ্গে সর্বদেহে ওই ব্যথা ছড়িয়ে যাবে। এই জন্য দেখেন না, যখন চন্দ্র মাস আসে বা ফুল মুন যখন হয়, তখন যাদের বডি পেইন আছে তাদের বডি পেইন বেড়ে যায়, যাদের মাইগ্রেন আছে মাইগ্রেন বেড়ে যায়। কারণ শুক্লপক্ষটা হচ্ছে অ্যাচিভ করার সময়, বৃদ্ধি পাওয়ার সময়। এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আমার মনে পড়লো, এখন বললাম। আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি শেষ করব। আমি তো কোনো প্রশ্ন পাচ্ছি না। হ্যাঁ, সাবরিনা শকত সাউতি, আজানের যে সময় চুপ থাকতে হয়, আপনি যে প্রসঙ্গটা বলেছেন, থ্যাংক ইউ, ভালো। তার কারণ হচ্ছে আপনি যখন আজানের সময় যখন হয় তখন মাইন্ডটা তখন বর্তমানে চলে আসে, তখন অতীত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। তখনই আপনি এই সেন্ট্রাল মেরিডিয়ানের সাথে কানেক্টেড হয়ে যান, এবং তখন আপনাকে জাগতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আপনাকে সারেন্ডার করতে হয় কার কাছে? ক্রিয়েটারের কাছে, নট আদার্স। ক্রিয়েটারের কাছে সারেন্ডার করতে হয়। এখানে একজন লিখেছেন কি, গত বছরের জুলাই থেকে প্রাণায়াম দিয়ে বায়ু বিষয়ে লাইভ শুরু করেছিলেন, আজকে লাইভটা শ্রেষ্ঠ মনে হয়েছে। বায়ু একটা বিশাল রহস্য উন্মোচন করেছেন, ধন্যবাদ আপনাকে। এই জন্যই বায়ুকে আমি এত প্রাধান্য দেই। সবাই বায়ুকে প্রাধান্য দেয়। এখন আমি কেন দেই এটা বুঝতে পেরেছেন তো? আমি প্রাধান্য দেই, বুঝে শুনে প্রাধান্য দেই। হ্যাঁ, আমি গড়ে হরিবোল বলে প্রাধান্য দিই না, আমি খালি এসকে ফানা হয়ে প্রাধান্য দিই না, আমি জেনে বুঝে। বিশ্বাস দুই রকমের আছে, একটা জেনে শুনে বিশ্বাস, আর একটা হচ্ছে অন্ধবিশ্বাস। আমি জেনে শুনে বিশ্বাসের দলে, আমি অন্ধবিশ্বাস, আমি অন্ধ প্রেমের দলে নই। আমি মুর্শিদ প্রেম বিশ্বাস করি, কিন্তু আমি জেনে শুনে জ্ঞানী হয়ে মুর্শিদ প্রেম বিশ্বাসী। আমি ওই আন্দাজে মুর্শিদ প্রেমে আমি বিশ্বাসী না। হ্যাঁ, এটা আপনি নাজনীন আক্তার একটা ভালো বিষয় আপনি এখানে লিখেছেন। যদি প্রাণায়ামের শেষে যদি এই বিষয়টাকে যদি একটু আলোচনায় বা লেখা যেত খুব ভালো হতো। আপনি ডানকে বামা, বামকে ডান হাত দেখাচ্ছেন স্যার, আমরা যদি ভুল না হয়। আপনার বোঝা উচিত যে আমি লাইভে কথা বলছি এবং লাইভে সামনে কথা বলছি। সামনে যখন বলা হয় তখন টোটাল জিনিসটা উল্টো আসে। যেমন আমার এখানে যদি পিছনে কোনো ব্যানার থাকতো তাহলে ব্যানারের লেখা সব উল্টো আসতো। তো সেই জন্যই আমি ডাইন যেটা বলছি ওটা বাম হবে, বাম যেটা বলছি সেটা ডান হবে। অর্থাৎ আমি যেটা বলছি সেইটা মূল। দেখুন, আমি এখানে কিন্তু আমি ভিডিওতে বিষয়গুলো দেখাতে পারতাম, লিখে লিখে আমি খুব সুন্দর করে আপনাকে বোঝাতে পারতাম বিষয়গুলো। এইটার জন্য এইটা হয়, এইটার জন্য এইটা হয়, একেবারে সাইন্টিফিক্যালি বোঝাতে পারতাম। কিন্তু সেটা আমি করি না, কারণ হচ্ছে ওই সব কিছু উল্টা চলে আসবে, উল্টা চলে আসবে। এই জন্যই আমি এটা করতে পারি না এখানে। রবিউল হক সাহেব কি লিখেছেন, এ লট অফ থ্যাঙ্কস টু ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি এত কষ্ট করে আজকে সারাদিন ঘোরাঘুরির পরেও তারপরে কষ্ট করে এত দূরে বাসায় গিয়ে
আবার লাইভে এসছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখানে দার্জিলিং থেকে, শিলিগুড়ি থেকে সরফরাজ সাহেব প্রশ্ন করেছেন যে শব্দ, আলো, বর্তমান, চিন্তা, শ্বাস প্রশ্বাসের স্লো ডাউন, সিঙ্ক্রোনাইজ প্লিজ যদি বলতেন। স্লো ডাউন সিঙ্ক্রোনাইজ মানে হচ্ছে, এক কথা হচ্ছে আপনি যে কাজটাই করবেন সেটাকে স্লো ডাউন করে করবেন। অর্থাৎ কোনো একটা জিনিস চিন্তা করছেন, তখন ব্রিদিংটাকে স্লো ডাউন করে ফেলবেন। খুব তাড়াতাড়ি যদি করেন তাহলে আপনার চিন্তাটাও দ্রুত গতিতে চলে যাবে, তখন চিন্তাটা অস্থিরতায় রূপান্তর হবে। এই জন্য আপনি যে কাজটা করবেন ব্রিদিংকে স্লো ডাউন করবেন। আপনি অফিসে কাজ করছেন, ব্রিদিংটাকে স্লো ডাউন করেন। আপনি আপনার ডিপার্টমেন্টাল শপে বা আপনার মেডিসিন সেন্টারে আপনি বসে আছেন, আপনি ক্লায়েন্টদের সাথে কথা বলবেন, ব্রিদিংটাকে স্লো ডাউন করবেন। যত স্লো ডাউন করবেন তত আপনার চারপাশে যে জিনিসগুলো আছে সে আপনার দিকে ধাবিত হবে, আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আপনার ব্রিদিং যত ফাস্ট হবে তত আপনার কথা অস্থিরতা আসবে, আর যত অস্থির কথা বলবেন আপনার চারপাশের সব জিনিসগুলো দ্রুত সরে যেতে থাকবে। সেজন্যই স্লো ডাউন করতে হয়। ব্রিদিং, বায়ু যত স্লো ডাউন করবে আপনার ভিতরের ইমিউন সিস্টেম, আপনার ইনটিউশন পাওয়ার তত স্ট্রং হবে। সরফরাজ সাহেব ক্লিয়ার? ব্রিদিং স্লো ডাউন করবেন, শব্দ স্লো ডাউন হবে, আলো স্লো ডাউন হবে, বর্তমান স্লো ডাউন হবে, চিন্তা স্লো ডাউন হবে, শ্বাস প্রশ্বাস ইট সেলফ স্লো ডাউন হবে। তারপরে আর কে প্রশ্ন করেছেন? আর তো কোনো প্রশ্ন দেখছি না। আমি আসলে একটু প্রশ্ন আশা করি, প্রশ্ন আশা করলে প্রশ্ন থেকে হয় কি অনেক কথা তখন চলে আসে। আমি এরপর থেকে আমার লেকচারের টাইম কমিয়ে দেব, আমি প্রশ্নের টাইম বেশি করব, কারণ প্রশ্ন ছাড়া প্রশ্ন করলে হয় গিয়ে তাহলে অনেক বিষয় সামনে চলে আসে। আর সরফরাজ সাহেব, আপনি কিছু বিষয় আমার কাছে জানতে চেয়েছিলেন। আজকের এই আলোচনা এবং বিগত 2-3টা লেকচার আগের একটা আলোচনা, এই দুটো লেকচার যদি আপনি একটু ফলো করেন তাহলে এখান থেকে আপনি অনেক প্রবলেম আপনার সলিউশন বের করে ফেলতে পারবেন। আর যদি আপনি অসুবিধা হয় তাহলে আমাকে একটু জিজ্ঞেস করেন বিষয়গুলো, আমাকে আপনি রিং করেন, আজকের না আগামীকালে রিং করেন, তাহলে আমি আপনাকে বিষয়গুলো বুঝিয়ে দেব যে কিভাবে আপনি এই বিষয়গুলোকে আপনার কাজে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে সরফরাজ সাহেব, আপনি এর মাঝে 2-1 দিন টেলিফোন করেছিলেন, আমি মিটিংয়ে ছিলাম, আমি রিং ধরতে পারিনি। আরিফ সাহেব, আপনাকে ধন্যবাদ, আপনিও আমার সাথে আজকে ঘুরতে গিয়েছিলেন, কষ্ট করে আপনি আমাদের লাইভ শুনছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আমি দেখছি না এই মুহূর্তে। এখানে একজনে লিখেছেন আছি সাথে, তা আছি সাথে তো ঠিকই আছে, কিন্তু কোনো প্রশ্ন নাই, তো প্রশ্ন করতে হবে, প্রশ্ন করলে না এখানে থেকে উত্তর পাওয়া যায়। সাবরিনা সাউতি লিখেছেন আমি শিখতে চাই খুব ভালো করে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি তো আমাদের মেম্বার, ফাউন্ডেশনের একজন মেম্বার, অবশ্যই অবশ্যই আপনি শিখবেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করব, আমরা মজলিসের মতো আয়োজন করব, সেখানে যারা শুধু এই বিষয়গুলো ইন্টারেস্টেড, জানতে চান, তাদেরকে নিয়েই আলোচনা করব। সেটা যদি 5 জন হয়, 10 জন হয়, 20 জন হয়, করব। সবাইকে নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এই বিষয়গুলো সবার জন্য না, সবাই এগুলো ব্যবহার করতে চাইবে না বা করবে না। তা আপনাকে ধন্যবাদ ইন্টারেস্টের জন্য, যারা এই বিষয়গুলো ইন্টারেস্টেড। আমাদের যখন প্রোগ্রাম শুরু হবে আমরা মাঝে মাঝে মজলিসের আয়োজন করব, সেখানে আমরা ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য বসবো, সেখানে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই এগুলো জানতে চান,
এখানে একজনে প্রশ্ন করেছেন, একজন আপনার আইকিউ বিষয়ে। কারো ব্যক্তিগত বিষয় এখানে জানার প্ল্যাটফর্ম নয় এটা। এখানে আপনার কিছু অরূপ অনু সাহেব, আপনার কিছু জানার দরকার থাকলে আপনি আমার সাথে কথা বলবেন, কারণ আপনি ইউ আর গেটিং ইনফরমেশন ফ্রম মি। আপনি আরেকজনের সাথে আপনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন কেন? তার আইকিউর ব্যাপারে আপনি কেন জানতে চাইবেন? তা আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন এখানে অনেকে দেখেন ইন্টারেস্ট শো করছেন, কিন্তু যখন আমরা প্রোগ্রাম শুরু করব তখন যখন আসতে বলবো তখন দেখবেন অনেকেই বলবে আজকের আসতে পারলাম না, আমি প্রোগ্রামে ব্যস্ত হয়েছি, আমার বিয়ের প্রোগ্রামে ব্যস্ত হয়েছি, ইনশাল্লাহ আগামী প্রোগ্রামে আসব। তার এই আগামী প্রোগ্রাম জীবনেও কোনোদিন আসবে না, প্রোগ্রামেও কোনোদিন আর আসা হবে না, কারণ এগুলো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। কারণ মানুষে সব কিছুই খুব সহজে পেতে চায়। এই জন্য বাংলাদেশে অনেক মেডিটেশন সেন্টার আছে, তারা বলে এইটা করেন সাথে সাথে এইটা হয়ে যাবে, এইটা করেন মাইগ্রেন সাথে সাথে সেরে যাবে। এত সহজ না। আধ্যাত্মিক জগৎ থেকে কিছু পেতে হলে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে, সময় দিতে হবে, কষ্ট করতে হবে। পৃথিবীতে যত ভালো জিনিস, যত কঠিন জিনিস আপনি অর্জন করতে হলে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। ওই ফেসবুকে বললেন যে আমাকে একটু প্লিজ বলেন, আমার উপকার হবে, আপনাকেও ধন্যবাদ জানাবো, এইভাবে করলে আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারবেন। আধ্যাত্মিক জগতে বিচরণ করতে হলে ইউ হ্যাভ টু গিভ টাইম। টাইম আপনাকে দিতে হবে, সময় দিতে হবে, কষ্ট করতে হবে। দেখেন না গৌতম বুদ্ধ, আপনার তো ফেসবুকে গৌতম বুদ্ধের কত স্ট্যাটাস দেন, অনেকে মানে আমাদের অনেক আশেকেরা গৌতম বুদ্ধের স্ট্যাটাস দেন, হ্যাঁ, মনসুর হাল্লাজের স্ট্যাটাস দেন। দেখেন এইটা করতে হবে। এটা আপনি একদিন না খেয়ে পাহাড়ে যে বসে থাকেন, তো ওই একদিন বসে থেকে তারপরে ফেসবুকে এসে ওই স্ট্যাটাস দেন, তাহলে ওই মানাবে ওটা। হ্যাঁ, আপনি সাধনার ধারে কাছেও নেই, খালি ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তাতেই মনে করলেন আপনি আধ্যাত্মিক সাধক হয়ে গেলেন। পৃথিবীটা এত সহজ না, আপনাকে সাধনা করতে হবে। মৌলানা রুমি যে কথা বলেন, যে কোটেশন বলেন, সেটা আপনার জন্য না। যারা মৌলানা রুমির কোটেশন ফেসবুকে দেন, দিয়ে বলেন মৌলানা রুমি এটা বলেছেন, এটা করতে হবে, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি মৌলানা রুমির কোটেশন আপনার জন্য না। আপনার জন্য মৌলানা রুমির কোটেশন হচ্ছে হারাম, একেবারে হারাম। তার কারণ হচ্ছে মৌলানা রুমি সারা জীবন জ্ঞান সাধনা করে, ধর্ম বিশারদ হয়ে, কোরআন শরীফ বিশারদ হয়ে, তারপরে শামস তাবরিজির সব সহবতে এসে তার রিয়ালাইজেশন লিখেছে। আপনি ওই রিয়ালাইজেশন লিখতে হলে আপনাকে ওই জগতে যে আপনাকে লিখতে হবে। আপনি ওই জগতে যাবেন না, আপনি মৌলানা হবেন না, আপনি জ্ঞানী ব্যক্তি হবেন না, আপনি সাধক হবেন না, আপনি রুমির কোটেশন নিয়ে কথা বলবেন, তার মানে আপনি একজন ভণ্ড। আমার কথা অনেকের কষ্ট লাগতে পারে, কিচ্ছু আসে যায় না, আমি সত্যটা বলছি। শামস তাবরেজ বলছি, আনাল হক বলেছেন আমি আল্লাহ। আপনার মিশরের ফেরাউনও বলেছে আমি আল্লাহ। দুইজনেই বলেছে আমি আল্লাহ। এই দুইজনার বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আনাল হক বলার জন্য সে বেহেশতে যাবে, আর ফেরাউন বলার জন্য সে দোজকে যাবে। এখন বলতে পারেন বেহেশত কে যাবে আর দোজকে কে যাবে, এটা বলার রাইট কি আমার আছে নাকি? না, আমার বলার রাইট নেই, কিন্তু কমন সেন্স, ধর্ম কি বলে।
আর আপনার মিশরের ফেরাউন কি উদ্দেশ্যে বলেছে, আনাল হক কি উদ্দেশ্যে বলেছে, ওইটা তো অন্তত বুঝি, ততটুকু তো লেখাপড়ার জ্ঞান আমার আছে, ওইটা বুঝতে হবে। হ্যাঁ, আনাল হকের কোটেশন, হ্যাঁ আনাল হক বলছে আমি আল্লাহ, আপনি আপনি নামাজ পড়েন না এক ওয়াক্ত, হ্যাঁ প্রসাব করে পানি নেন না, আপনি আনাল হক বলছে আমি আল্লাহ, আপনি আনাল হকের কোটেশন ব্যবহার করে বলবেন দুনিয়ার কিছু বলার দরকার না, আমিও আল্লাহ। এইটা যদি আপনি বলেন তাহলে ইউ আর এ ক্লাস 1 ভণ্ড। আপনার মধ্যে আধ্যাত্মিকতার নাম গন্ধ কিছু নাই। আর আমি যেটা আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো হচ্ছে আধ্যাত্মিকতার একেবারে গোপন জিনিস। এইগুলো যে না জানবে সে কোনো দিন কোনো মুহূর্ত আধ্যাত্মিক জগতে বিচরণ করতে পারবে না, না, না। এই জিনিস কারো ভিতরে অটোমেটিক জাগ্রত হয়, সে জানে না, কিন্তু তার মধ্যে বাম নাকে হয়, ডান নাকে হয়, সৃষ্টিকর্তা তার মধ্যে জাগ্রত করে দেন এইভাবে। যেমন দেখেন না, সঙ্গীত শিল্পী মান্না দে, সে সাধনা করে করে শিল্পী হয়েছে। আর হেমন্ত মুখোপাধ্যায়, সে শিল্পী, সে কোনোদিন সাধনা করে না, কিন্তু তার ভিতরে স্রষ্টা ওইটা অটোমেটিক জাগ্রত করে দিয়েছে। সে কোনোদিন কোনো ওস্তাদের কাছে গান শিখে নাই, হ্যাঁ কোনোদিন সে গান শিখে নাই, কিন্তু সে একজন ভালো শিল্পী হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি যে আজকে যে কথা বললাম, এইগুলো ছাড়া কেহ ওলি হতে পারবেন না, মুর্শিদ হতে পারবেন না, সাধক হতে পারবেন না। এগুলো তাকে প্র্যাকটিস করতেই হবে। কেহ প্র্যাকটিস করে ওলি হন, আর কারো ভিতরে স্রষ্টা অটোমেটিক এগুলো জাগ্রত করে দেন। হ্যাঁ, ওই হেমন্তের মতো, হেমন্ত কি সারেগামা শিখেছে? যাচ্ছে না, কিন্তু উনি যখন গান গাইতেন সেখানে সারেগামা ঠিকই হতো। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যার মধ্যে এই জিনিসগুলো জাগ্রত করে দেন, সে যখন সাধনা করে তখন এই জিনিসগুলো তার ভিতরে অটো জাগ্রত হতে থাকে। সে যখন জগৎ সংসারের জন্য কাজ করবে তখন তার বা নাকে শ্বাস অটো হতে থাকবে। যখন সে অতীত নিয়ে কাজ করবে, দুঃখ কষ্ট নিয়ে কাজ করবে, তখন শ্বাস প্রশ্বাস ডান নাকে হতে থাকবে। যখন সে স্রষ্টার জগতে বিলীন হয়ে যাবে, নির্মোহ হয়ে যাবে, একেবারে ব্লীন শূন্য হয়ে যাবে, তখন তার শ্বাস প্রশ্বাস বর্তমানে কাজ করতে থাকবে। এটা তার অটো হতে থাকে। আর আমরা যাদের অটো হয় না তাদেরকে এগুলো একজন অভিজ্ঞ ব্যক্তি, যার এই অভিজ্ঞতা আছে, সেরকম একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে এগুলো শিখে নিতে হবে। আজকের মতো আলোচনা আপনারা যদি অনুমতি দেন তাহলে এখানেই শেষ করি। আশা করি আজকের আলোচনা, যারা ক্রিয়েটিভ কাজ করেন তারাও যখন করবেন বাম নাকে শ্বাস, ক্রিয়েটিভ মানে গান বাজনা, লেখালেখি, এই সমস্ত বিষয়গুলো, অফিসিয়াল ওয়ার্ক, এটা ইটস এ ক্রিয়েটিভ ওয়ার্ক, কারণ আপনাকে সিদ্ধান্ত দিতে হয় ওখানে। তা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সব সময় বলুন আছি ভালো, আছি বর্তমানে, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। প্রতিদিন এটা বলেন। আর এটা কিভাবে বলবেন, আজকের যে আলোচনা করলাম এই আলোচনার মধ্য থেকে আপনি খুঁজে বের করেন। এখানে প্রশ্ন এসে মজলিসে যুক্ত হতে চান, যখন আমাদের এই মজলিস হবে আমরা জানাবো, ফেসবুকে জানাবো, আমাদের যখন কোর্স হবে আমরা জানাবো, ইন্ট্রোডাক্টরি যখন হবে আমরা এগুলো সবই আপনাদের ফেসবুকে জানাবো, আপনারা জানতে পারবেন। তো অনেক সময় হয়ে গেছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। সরি, আপনাদেরকে এতক্ষণ আমি লাইভে ধরে রেখেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদেরকে লাইভে ধরে রাখার আমার কোনো ইচ্ছা ছিল না। কথা প্রসঙ্গে কথার পিঠে কথা, কথার পিঠে কথা চলে এসছে। তবে এতক্ষণ যে আপনারা লাইভে ছিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমরা ক্লাসে যখন ঢুকি 45 মিনিটের ক্লাস আমাদের কাছে বিরক্তিকর মনে হয়, কখন পিছন থেকে আমি ভেগে যেতে পারবো, সবসময় এই চিন্তায় থাকি। তা আমরা এখানে জীবনের কোনো প্রয়োজন নাই, এগুলো দিয়ে চাকরি বাকরি ভালো হবে না, প্রমোশন হবে না, কিছু হবে না, সেরকম একটা বিষয় নিয়ে আপনি এতক্ষণ এই বোরিং কথাবার্তা শুনলে 1.25 ঘন্টা ধরে। সেজন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই যে এতক্ষণ ধরে আপনারা আমার কথা শুনলেন, এবং নিশ্চয়ই আপনাদেরকে ভালো লেগেছে। সেই জন্যই আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই, সশ্রদ্ধ সালাম জানাই। যারা বিভিন্ন ধর্মের আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আমি তাড়াতাড়ি বিদায় নিতে চাই। তা না হলে আবার কোন কথায় ঢুকে যাব, দীর্ঘক্ষণ কথা চলতে থাকে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।